প্রসেসিং ব্যাপারটা একটু জটিল। আচ্ছা, ১ম হচ্ছে আমার পরিচয়টা দেওয়া হয়তো উচিত ছিল। অবশ্য ও অলরেডি বলে দিছে, সো ইটস ফাইন। I think we can start because we have some time limitation also, right? So I think without further delay we should start. The thing is, ভিসা প্রসেস বিষয়টা একটু জটিল, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নাই। কারণ হচ্ছে প্রতি বছরই আমাদের বাংলাদেশ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্পেশালি অনেক স্টুডেন্ট বাইরে পড়তে আসতেছে নিয়মিত। সো এই জিনিসটা একটু হয়তো হ্যাসেলসাম, কিন্তু মানে প্রপার গাইডলাইন এবং প্রপার স্টেপস গুলো ফলো করলে খুব সহজেই এটা প্রসেস করা যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। একটা স্লাইড অনেকক্ষণ ধরে আপনাদের সামনে আ আছে। সো হয়তো দেখতে পাচ্ছেন এখানে ৮ টা পয়েন্ট দেয়া আছে, তাই না? সো জিনিসটা দেখে মনে হচ্ছে যে এতগুলো স্টেপ ফলো করতে হবে। তারপরে কি করব? তারপরে কোনটার পর কোনটা করব, হবে কিনা? সো এই জিনিসগুলো মনে হয় যখন আপনি প্রসেস এ চলে যাবেন, তখন দেখবেন যে জিনিসগুলো খুব ইজি হয়ে যাচ্ছে। সো আমি যদি এই স্লাইড থেকে শুরু করি, ১ম এ যে পয়েন্টটা আছে অ্যাকসেপ্ট দ্য অফার লেটার। ১ম এ কংগ্রাচুলেশনস যারা অলরেডি অফার লেটার পেয়ে গেছেন, এবং তাদের জন্য শুভকামনা যারা হচ্ছে অফার লেটারের জন্য অপেক্ষা করছেন। আশা করি খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। সো ১ম ধাপটা হচ্ছে অ্যাকসেপ্ট দ্য অফার লেটার। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা অফার লেটার অ্যাকসেপ্ট করতে হবে। হয়তো আমরা মাল্টিপল ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে থাকবো, কিন্তু আমাদের যেকোনো একটা অফার লেটার অ্যাকসেপ্ট করতে হবে। এখানে একটা ব্যাপার আছে যে অনেকে হচ্ছে একাধিক ইউনিভার্সিটির অফার লেটার অ্যাকসেপ্ট করে থাকে। সো ইটস ফাইন, ইট ইস টোটালি ফাইন। আমরা একাধিক ইউনিভার্সিটির অফার লেটার অ্যাকসেপ্ট করতে পারি, I-20 পেতে পারি। কিন্তু এরপরে যখন আমি আ পরবর্তী স্টেপে অগ্রসর হব, আই মিন DS-160 ফর্ম ফিল আপ, সিজিএস পোর্টাল ফিল আপ করা এবং ভিসা ইন্টারভিউ ডেট নেয়া, এই স্টেপ গুলোর সময় আমার একটা I-20 কন্টিনিউ করতে হবে। মানে আমি একাধিক I-20 নিতে পারি, কিন্তু পরবর্তী ধাপগুলোতে আমার একটা I-20 নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি আ এরকম হয় যে আমি অলরেডি কিছু দূর অগ্রসর হয়ে গেছি ভিসা প্রসেসিং এর কাজের ক্ষেত্রে, তারপর হচ্ছে চিন্তা করতেছি না যে আমার আ অন্য একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছে। সো আমি সেই I-20 দিয়ে সামনের দিকে অগ্রসর হব। সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কাজটা আবার ১ম থেকে শুরু করতে হবে। এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। সো আমি বলব যে আমাদের অনেক সময় অফার লেটার অ্যাকসেপ্ট করার বেশিরভাগ ইউনিভার্সিটি, ইউএস এর সবগুলো ইউনিভার্সিটিতেই অফার লেটার অ্যাকসেপ্ট করা সম্ভবত এপ্রিল 15 পর্যন্ত টাইম থাকে। সো ইউ ক্যান ওয়েট। যদি এরকম হয় যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসছে, সো সেই ক্ষেত্রে আসলে আর ওয়েট করা দরকার নেই। অ্যাকসেপ্ট করে ফার্দার প্রসেস গুলোর ক্ষেত্রে অগ্রসর হওয়াটাই বেটার। সো এখানে ৮ টা স্টেপস আছে। অ্যাকসেপ্ট দ্য অফার লেটার, প্রোভাইড নেসেসারি ডকুমেন্টস টু দ্য ইউনিভার্সিটি, গেট I-20, fill up DS-160, open an account in CGI portal, pay the fee. I mean CGI পোর্টালে অ্যাকাউন্ট ওপেন করার পর ফি পে করতে হবে। বুক দ্য ভিসা ইন্টারভিউ ডেট, পে দ্য সার্ভিস ফি, ফেস দ্য ইন্টারভিউ। অ্যাকচুয়ালি দিস 8 স্টেপস সবকিছু। এই 8 স্টেপস এর ভিতরে সবকিছু আছে। এই জিনিসগুলোই করতে হয় সাধারণত। সো দেখে মনে হচ্ছে যে অনেকগুলো স্টেপ, কিন্তু আ এই জিনিসগুলোকে যদি সামারাইজ করি, তাহলে আসলে এই ৪ টা স্টেপ দাঁড়ায়। মানে ওই জিনিসটা দেখলে অনেক ভেজাল লাগতেছে হয়তো। এজন্য আমি এটাকে খুব শর্ট করে ৪ টা ধাপে ভাগ করার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল I-20। I-20 আছে মানে হচ্ছে একটা অফার লেটার অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। I mean ইন দ্যা প্রিভিয়াস স্লাইড, এই স্লাইডে 1, 2, 3 এই ৩ টা ধাপ আসলে কি? গেট দ্যা I-20। মেইন পারপাস অফ দ্যা ফার্স্ট 3 স্টেপস ইস টু গেট দ্যা I-20। দেন DS-160। DS-160 খুবই একটা ঝামেলাকর এবং বড় একটা আ বা অনেকগুলো আরকি ফর্ম ফিল আপ করতে হয়। অনেকগুলো ইনফরমেশন দিতে হয়। যত কিছু আছে, আই মিন আ ফেসবুক আইডি, ফোন নাম্বার সবকিছু এই ফর্মে দিতে হয়, এবং পিতামাতার আইডি, বাবা-মার নাম সবকিছু। দেন এই DS-160 টা ফিল আপ হয়ে গেলে আমরা চলে যাব সিজিআই পোর্টালে। সিজিআই পোর্টালটা অপেক্ষাকৃত DS-160 থেকে ইজি, অনেক ইজি। তো সিজিআই পোর্টালে সব ফর্ম ফিল আপ করার পরে একটা ফি পে করার ব্যাপার আছে, পেমেন্টের ব্যাপার আছে। সেই পেমেন্টটা করলে তারপর হচ্ছে সিজিআই পোর্টাল থেকেই আমরা ডেটটা নিব। ভিসা একটা ইন্টারভিউ ডেট নিব। তারপরে ডেট নেওয়ার পরে রিশিডিউলিং এর একটা ব্যাপার থাকে। অনেক সময় দেখা যায় কাঙ্ক্ষিত ডেটটা পাওয়া যাচ্ছে না। হয়তো আমার ক্লাস শুরু হবে আগস্টে বা আ এরকম টাইমে, কিন্তু আমার ভিসা ইন্টারভিউ হচ্ছে ডেট হচ্ছে ডিসেম্বরে। সো সেই ক্ষেত্রে আমার রিশিডিউল করতে হবে। তো এই রিশিডিউলিং সবকিছু হচ্ছে সিজিআই পোর্টালে করব।
তারপর একটা ফি আছে সেভিস ফি। এই সেভিস ফিটা পে করতে হয় ভিসা ইন্টারভিউ ফেস করার 72 আওয়ার্স, আই মিন 3 ডেজ এগো। সো প্রতিটা ধাপ এবং এই ৮ টা ধাপ এখানে যা লেখা আছে সবকিছুই আমি ইন ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে এই ৪ টা ধাপই হচ্ছে মেইন। এই ৪ টা ধাপ আমাদেরকে ফলো করতে হবে। এই ৮ টা ধাপের সারমর্ম হচ্ছে এই ৪ টা ধাপ আসলে। সো ফার্স্ট অফ অল I-20, DS-160, CGI, সেভিস ফি। সো ১ম হচ্ছে অ্যাকসেপ্ট দ্য অফার লেটার। সো অফার লেটার পাওয়ার পর এখানে আমি ৩টা ৪ টা পয়েন্ট লিখছি। এগুলো আসলে তেমন কিছু না। এই ইনস্ট্রাকশন গুলো আসলে ইউনিভার্সিটি থেকেই দেওয়া হয়ে থাকে। যে কিভাবে অফার লেটার অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় যেটা হয় যে পোর্টালে আমরা অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার আগে আমরা একটা পোর্টাল ওপেন করি ইউনিভার্সিটির ওয়েবসাইটে, তাই না? সো সেই পোর্টালে একটা আপডেট আসে যে অ্যাকসেপ্ট অর ডিক্লাইন। তারপরে অনেক ক্ষেত্রে যেটা হয় ওই অ্যাকসেপ্ট আবার ডিক্লাইন যেকোনো একটাতে ক্লিক করলে যদি অ্যাকসেপ্ট করতে চাই অ্যাকসেপ্ট হয়ে যায়, ডিক্লাইন ক্লিক করলে ডিক্লাইন আমি এটা অ্যাকসেপ্ট করতেছি না এটা হয়ে যায়। অনেক সময় যেটা হয় ওরা একটা অফার লেটারের হচ্ছে পিডিএফ ফর্ম পাঠায় আরকি। সো ওইটা আরকি ইলেকট্রিক্যালি সাইন করে অথবা প্রিন্ট আউট করে সাইন করে স্ক্যান করে ওদেরকে সেন্ড ব্যাক করতে হয়। তারপরে সেন্ডিং এন ইমেইল অ্যাবাউট ইউর ডিসিশন। অনেক সময় জাস্ট খালি ওরা জানতে চায় যে হোয়াট ইজ ইউর ডিসিশন? জাস্ট ইউ হ্যাভ টু প্রোভাইড ইউর ডিসিশন, দ্যাটস অল। অথবা এই উপরের ৩ টা ধাপের যেকোনো ২ টা বা সবগুলাই হইতে পারে। মানে একসাথে বলতে পারে যে ডিক্লাইন, অ্যাকসেপ্ট এটা ক্লিক করতে হবে। তারপরে ওই অফার লেটারে সাইন করে সেন্ড ব্যাক করতে হবে। আশা করি এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে এবং আশা করি আমি সবাই আসলে যারা অফার লেটার পেয়েছো বা পেয়েছেন তারা হচ্ছে এই ধাপগুলো সম্পর্কে অলরেডি অবগত। সো আমি এখানে আসলে আর তেমন সময় নষ্ট করব না। অফার লেটার অ্যাকসেপ্ট করার পরে যেটা হয় রিকোয়ার্ড ডকুমেন্টস। সো ওরা যখন অফার লেটার অ্যাকসেপ্ট করা হয়ে যাবে তখন ওরা কিছু ডকুমেন্ট চাইবে। সো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে অনেকে হচ্ছে F2 নিয়ে যেতে চায়। দ্যাট মিনস স্পাউস অথবা সন অথবা ডটার। আই মিন সন্তান যদি থাকে তাদেরকে নিয়ে যেতে চায় বা হাসব্যান্ড বা ওয়াইফ যদি থাকে তাদেরকে নিয়ে যেতে চায়। সো প্রসেসটা আসলে সেইম। আমি চেষ্টা করব ওই জিনিসটাও কভার আপ করার। কেউ যদি স্পাউস নিয়ে যেতে চায় তাহলে ভিসা প্রসেসিং এর জিনিসটা কিরকম হবে। সো যখন আমি অফার লেটার অ্যাকসেপ্ট করে ফেলবো তখন কিছু রিকোয়ার্ড ডকুমেন্ট ওরা চাইবে। যেমন ওরা চাইতে পারে পাসপোর্ট, ইউনিভার্সিটি চাইবে। এই জিনিসটাও আসলে একদম কনস্ট্যান্ট না। ইউনিভার্সিটি এই জিনিসটাও ভেরি করে। যেমন কেউ পাসপোর্টের কপি চাইতে পারে, কেউ নাও চাইতে পারে। কারণ হচ্ছে অনেক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে ওরা পাসপোর্টের কপি নিয়ে থাকে এপ্লাই করার সময়। সেই ক্ষেত্রে ওরা নাও চাইতে পারে, আবার চাইতেও পারে। সাইন্ড কপি অফ ইউর অফার লেটার এটা চাইতে পারে যে যেটা আমি একটু আগে বললাম, অনেক সময় এই জিনিসটা অফার লেটার অ্যাকসেপ্ট করার অংশ হইতে পারে। দেন ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো ব্যাংক স্টেটমেন্ট অনেকের দেখানো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে। বিষয়টা কেমন? আমি যদি বলি জিনিসটা হচ্ছে এরকম। যদি আমাদের ডেফিসিট থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। আর যদি ডেফিসিট না থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে না। যদি সারপ্লাস থাকে সেক্ষেত্রে সারপ্লাস থাকলে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে না। সো ডেফিসিটের বিষয়টা কিরকম? ডেফিসিটের বিষয়টা হচ্ছে এরকম, আ ধরে নিলাম আমার ইউনিভার্সিটি আমাকে $২০,০০০ বাৎসরিক অফার করছে। কিন্তু ইউনিভার্সিটির ওই এরিয়াতে একটা ন্যূনতম লিভিং কস্ট আছে। সো ইউনিভার্সিটি হচ্ছে সেটা ক্যালকুলেট করবে। ওরা ক্যালকুলেট করে ওরা একটা আমার অফার যে আছে যেটা মানে আমার যে আ আ ওরা যে সেলারিটা আমাকে দিবে ওই সেলারির সাথে এটাকে কম্পেয়ার করবে। যদি এটা কম হয়ে যায় আ আমি যেখানে থাকি এখানে লিভিং কস্ট ২১,০০০ কিন্তু ওরা আমাকে $২০,০০০ অফার করতেছে প্রতি বছর। মা সো এই $১,০০০ সেটা হচ্ছে আমার ডেফিসিট। সো এই ডেফিসিটটা আমার দেখাইতে হবে ব্যাংক স্টেটমেন্টে। এইটা সাধারণত I-20 প্রসেস করার আগেই, সাধারণত না, কম্পালসরি I-20 প্রসেস করার আগেই ইউনিভার্সিটিকে এই ডকুমেন্টটা প্রোভাইড করতে হয়। জিনিসটা খুব ইজি। আপনারা যখন অফার লেটার অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পরে হয়তো অনেকে করেছেন, তখন যেটা করবে ইউনিভার্সিটি আপনাকে মেইল দিবে যে আপনার হচ্ছে বাৎসরিক খরচ এত এবং আপনাকে আমরা এই ইয়া অ্যামাউন্টের দিচ্ছি, সেলারি দিচ্ছি বা স্টাইপেন্ড দিচ্ছি বা স্কলারশিপ দিচ্ছি। সো আপনার আরো এত টাকা এটা আপনার দেখাইতে হবে ব্যাংক স্টেটমেন্ট। সো সাধারণত যেটা হয় আমার ইউনিভার্সিটি আমার ক্ষেত্রে যেটা করছে তারা ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইছে আরকি। আমার ডেফিসিট ছিল কিছু। প্রায় $১৫০০ এর মতো আরকি বাৎসরিক ডেফিসিট ছিল। সো সেটা বাংলাদেশী টাকায় প্রায় ১,৫০,০০০ বা ৬০,০০০ এরকম টাকা হয়। তো এই টাকাটা আমার দেখাইতে হইছে যে আমার ব্যাংকে এই টাকাটা আছে। কারণ ইউনিভার্সিটির যে লিভিং কস্ট এবং থাকা সবকিছু
কস্ট হিসাব করতেছে, ওদের অনুযায়ী আমার হচ্ছে $1500 কম আছে। সো এটা হচ্ছে বেশিও হইতে পারে। অনেকের ক্ষেত্রে আমি দেখছি, আমার অনেক ফ্রেন্ডস এবং অনেক কলিগের ক্ষেত্রে দেখছি আমি ওদের বেশি হইছে। মানে সারপ্লাস আছে। সো সেই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করার কোন দরকার নাই। এটা নিয়ে আরকি খুবই টেনশন করার কোন দরকার নাই যদি সারপ্লাস থাকে তাহলে আরকি। আচ্ছা, এখন ব্যাংক স্টেটমেন্টটা কার দেখাবো? এটাতে কোন নির্দিষ্ট, আমি এটা দেখছি মানে একটু ঘাটাঘাটি করার পরে দেখছি যে এরকম কোন নির্দিষ্ট জিনিস নাই যে কার দেখাইতে হবে। তবে সবাই যেটা করে, বেটার টু টেক ফ্রম ইউর ইমিডিয়েট ফ্যামিলি। দ্যাট মিনস ইউর ফাদার, মাদার অথবা সিবলিংস, ভাই-বোন এরকম কারো কাছ থেকে। আঙ্কেল বা এরকম কারো কাছ থেকে, চাচা বা মামার কাছ থেকে না নেওয়াই বেটার। নিজের থাকলেও হবে। নিজের যদি ব্যাংক অ্যাকাউন্ট টাকা থাকে এটাও বেটার। ইটস ফাইন। আদার ডকুমেন্টস ইফ নেসেসারি, আই মিন অনেক সময় যেটা হয়, যদি আমরা হচ্ছে স্পাউস এর জন্য এপ্লাই করি, ইউনিভার্সিটিকে যদি আমরা বলি যে, স্পাউস এর বিষয়টা হচ্ছে, আমি যখন অফার লেটার অ্যাকসেপ্ট করব তখন ওরা যখন আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট জানতে চাইবে বা ব্যাংকের স্টেটমেন্টের কথা বলবে যে এই স্টেটমেন্ট লাগবে বা লাগবে না, যাই কিছু যেটা বলুক না কেন, তখন আরকি এই জিনিসটা ওদেরকে বলতে হবে যে আমার আসলে আছে, স্পাউস আছে আরকি। সো আমি তাকে নিয়ে আসতে চাই। সো ওরা তখন ম্যারেজ সার্টিফিকেট চাইলেও চাইতে পারে। আমি দেখছি এটা খুব রেয়ার কেস, সাধারণত চায় না। তারপরেও আমি এটা ইনক্লুড করে রাখছি। আ যদিও অনেকের ক্ষেত্রে মানে আমি দেখছি একজনকে চাইছে আরকি। বেশিরভাগ ক্ষেত্রেই চায় না। সো অনেকের ক্ষেত্রে চাইতে পারে, নাও চাইতে পারে। সো ইউনিভার্সিটি আসলে এটা কেয়ার করে না যে মেরিজ সার্টিফিকেট আছে কি নাই বা কি। কিন্তু এটা এম্বাসি যখন ফেস করতে যাবো, যদি স্পাউস সাথে যায় তখন এটা ম্যাটার করে। সো পরবর্তীতে এটা আসবো। ওই পয়েন্টে আমি আবার আসবো। সো তখন এটা খুবই ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায়। ওকে, এই ডকুমেন্ট গুলো আমরা যখন সাবমিট করব ইউনিভার্সিটিতে, তখন হচ্ছে ইউনিভার্সিটি আমাদেরকে I-20 প্রোভাইড করবে। আচ্ছা। সো অনেকের ক্ষেত্রে যেটা হইতে পারে, কোন ডকুমেন্ট এই ডকুমেন্ট গুলো সাবমিট করা নাও লাগতে পারে। আমি যেটা বললাম, বারবার বলতেছি। যদি এমন হয় যে যদি পাসপোর্টটা আমি অ্যাপ্লিকেশন পোর্টালে আগেই সাবমিট করে ফেলছি, এখন ইউনিভার্সিটি পাসপোর্ট আর চাচ্ছে না, তাদের ভয় পাওয়ার কিছু নাই। সো ওরা হচ্ছে অটোমেটিক্যালি I-20 প্রোভাইড করে পাঠায় দিবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওরা আবার চায় পাসপোর্টের কপি, আইডি পেজ যেটা ফ্রন্ট পেজ সেটা চায়। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট যদি লাগে আরকি, ডেফিসিট থাকে তাহলে চায়। সো এটা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস। এগুলো যদি আমি প্রোভাইড করি তাহলে হচ্ছে তারা আমাদেরকে I-20 দিবে। সো এখানে একটা রেড লাইন একটা কথা লেখা আছে, এটা খুবই নেসেসারি। সো I-20 খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এইটা আমরা এখানে যখন পড়তে আসা একদম পড়তে আসার পুরাটা সময় এই I-20 টা বাংলাদেশে আমাদের যেমন ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে, পাসপোর্ট আছে, ওরকম I-20 টাকে ওইরকম পাসপোর্ট বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের মতো করে ভ্যালুয়েশন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সাথে রাখতে হবে অলওয়েজ। সো নাও এখন আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমরা I-20 পেয়ে গেছি, তো তারপরে আমাদের কি করতে হবে? আচ্ছা, আমি হচ্ছে আমার I-20 টা এখানে শেয়ার করছি। এরকম একটা দিবে, এরকম একটা আ ডকুমেন্ট দিবে। ৩ টা পেজ থাকবে। এটা হচ্ছে ফ্রন্ট পেজটা দিছি। পরের ২ টা পেজ আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখানে রুলস এন্ড রেগুলেশন অনেক কিছু এগুলো লেখা থাকে। সো এই I-20 তে উপরে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকের কর্নারে সেভিস আইডি নামের একটা জিনিস আছে। সো এই সেভিস আইডিটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। এই সেভিস আইডিটা দিয়েই আমরা হচ্ছে ফার্দার কাজগুলো করব। ফার্দার যে ফর্ম ফিল আপ গুলো DS 160 বা CGI পোর্টালে ওই কাজগুলো করব। সো এজন্য আমি যখন ১ম বলতেছিলাম যে যদি একাধিক I-20 আমি রিসিভ করি, ইটস ফাইন, নো প্রবলেম। কিন্তু ফার্দার যখন আমি পরের স্টেপ গুলাতে কাজ করব, তখন অবশ্যই এই একটা সেভিস আইডি আমার ব্যবহার করতে হবে। যদি আমি এই সেভিস আইডি আমি সিজিআই পোর্টালে একটা সেভিস আইডি ব্যবহার করলাম। তারপরে যে আমি চেঞ্জ করলাম যে না আমি হচ্ছে এটা চেঞ্জ করব। DS 160 তে আমি আরেকটা করলাম। তাহলে কিন্তু এটা পুরা টোটালি মেস আপ হয়ে যাবে। এটা খুবই বাজে হয়ে যাবে তখন আরকি জিনিসটা। সো এটা খেয়াল রাখতে হবে যেন আমি একটা সেভিস আইডি ব্যবহার করি যে আমার যে ইউনিভার্সিটিতে আমি যেতে চাচ্ছি বা যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের, ওই ইউনিভার্সিটির I-20 টা দিয়েই আমি অগ্রসর হব। দরকার পড়লে কিছুদিন ওয়েট করব আমরা অফার লেটারের জন্য। যদি না আসে তখন আরকি যেটা পাইছি সেটাই অ্যাকসেপ্ট করে ওই আইডেন্টিটিতে অগ্রসর হব। সো এই I-20 তে আরো কিছু জিনিস আছে আ থাকবে যেটা হচ্ছে এখানে সবকিছু যেমন সবকিছু ডিটেইল লেখা থাকবে। স্কুল ইনফরমেশন। 2nd যে বক্সটা আছে I-20 তে সেটা হচ্ছে স্কুল ইনফরমেশন। এটা আপনি যে স্কুলে যাচ্ছেন সেই স্কুলের নাম এবং ওই স্কুলে কোন কোর্সে যাচ্ছেন এভরিথিং এখানে থাকবে। তারপরে প্রোগ্রাম অফ স্টাডি, সরি এই প্রোগ্রাম অফ স্টাডি তে থাকবে এভরিথিং। মানে মেজর কি এবং প্রোগ্রামের নাম কি, পিএইচডি না মাস্টার্স সামথিং। তারপরে থাকবে ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা। যে ইউনিভার্সিটি কত টাকা দিচ্ছে এবং আমি কত টাকা আমার দেখাইতে হচ্ছে। এই সবগুলো কিছু এই
ফোর্থ যে বক্সটা আছে ফিনান্সিয়াল এখানে থাকবে। সো আপনাদের যে কাজটা করতে হবে i20 তে সেটা হচ্ছে একদম বটমে এই পেজের একদম বটম লেফট বটম কর্নারে সিগনেচার অফ স্টুডেন্ট এখানে জাস্ট খালি একটা সিগনেচার করে এটা সাথে রাখতে হবে। আর কিছু না। সিগনেচার এবং ডেট। এই আইডেন্টিটি পাওয়ার পর আর কোনো কাজ নাই। জাস্ট খালি সিগনেচার এবং ডেটটা বসানোর পর এটার সাথে থাকবে আমাদের। তারপরে আমরা হচ্ছে ফার্দার যে জিনিসটা আ DS-160 যেটা আমি ১ম এ বললাম যে একটু ঝামেলাকর জিনিস। আ ফ আই আই মিন ইনফরমেশন গুলা ফিল আপ করা সবগুলা ফর্ম ফিল আপ করা DS-160 তে সেটাতে আমরা যাব। সো আসলে DS-160 নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আসলে অনেক সময় চলে যাবে। ১-১.৫ ঘন্টা শুধু DS-160 ফর্ম ফিল আপ নিয়েই কথা বলা যাবে। কিন্তু ওই আমি বেসিক কিছু জিনিস আরকি ওইখান থেকে করছি, সর্ট আউট করছি যেগুলো আরকি আমাদের জানা থাকা লাগবে এবং যেগুলো আরকি আমাদের পরবর্তীতেও লাগবে যে বারবার এই জিনিসটা আসতেছে সামনে। সো এই ইনফরমেশন আমি সেভ করে রাখি বা লিখে রাখি। এই জিনিসগুলো হচ্ছে আমি এখানে আসলে করছি, নোট ডাউন করছি। ফার্স্ট অফ অল একটা ডিজিটাল ফটো লাগবে। ডিজিটাল ফটো 2 বাই 2 এটা যেকোনো একটা ইসে আপনার হচ্ছে স্টুডিওতে গিয়ে বললেই হবে যে ইউএস ভিসার জন্য এপ্লাই করব 2 বাই 2 একটা ফটো লাগবে বা এটা আপনারা নিজের ফোন দিয়েও তুলতে পারেন। সো 2 বাই 2 হইতে হবে ফটোটা। যে ফটোটা এই DS-160 ফর্মে আপলোড করতে হবে। সো আ আমি পরের স্লাইডে যাই, এটা সুবিধা হবে। সো DS-160 লিখে যখন আপনারা Google এ সার্চ দিবেন তখন এই ইন্টারফেসটা আসবে আরকি। ১ম যে লিংকটা আসবে এটাতে ক্লিক করলেই এই ইন্টারফেসে নিয়ে যাবে। সো বেসিক্যালি এইটা হচ্ছে DS-160 এ ফর্মের ফর্ম ফিল আপ করার একদম শুরু। এইখানে সিলেক্ট এখানে একটা ১ম হচ্ছে সিলেক্ট লোকেশন। লোকেশন সিলেক্ট করতে হবে। সাধারণত আমরা ঢাকা সিলেক্ট করব এবং এই যে ক্যাপচাটা এখানে আছে, এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তারপর ক্যাপচাটার ঠিক নিচেই স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন। ১ম যখন আমি এখানে লগইন করব DS-160 পোর্টালে, তখন আমি স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন এই লোকেশন সিলেক্ট করে ক্যাপচা পূরণ করে স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন এ ক্লিক করব এবং তারপর হচ্ছে আমি একটা আ ফর্ম পাবো এবং অনেকগুলো পেজ থাকবে ওইখানে। প্রত্যেকগুলো ইনফরমেশন দিয়ে এই জিনিসটা অনেকটা হচ্ছে কি আমরা যখন এপ্লাই করছিলাম তখন হচ্ছে যে আমাদের এটা থাকে না? আ ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন পোর্টালটা থাকে না? অনেকটা ঐরকম। একটার পর একটা পেজ আসতে থাকবে এবং অনেকগুলো ইনফরমেশন ওখানে দেওয়া লাগবে। ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে সাধারণত এত ইনফরমেশন দেওয়া লাগে না। জাস্ট খালি আ আমার গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের হচ্ছে মার্কশিট, দেন হচ্ছে IELTS বা GRE এর কপি অনেক সময় চায়, অনেক সময় চায়ও না। জাস্ট খালি মার্কটা বসাইলেই হয়। তারপরে আরো অল্প কিছু ইনফরমেশন হয়তো দেওয়া লাগে। কিন্তু ওইটা এই DS-160 টা হচ্ছে অনেকটা ঐরকমই। কিন্তু এটা অনেক লেন্দি আর অনেক বেশি ইনফরমেশন। একদম Facebook আইডির লিংক থেকে শুরু করে Instagram আইডির লিংক থেকে শুরু করে সবকিছু দেওয়া লাগবে এখানে আরকি। সো কিন্তু প্রসেসটা অনেকটা সেম। একটার পর একটা ইনফরমেশন আসতে থাকবে। আপনারা সেভ করতে থাকবেন এবং পরের পেজে যেতে থাকবেন। সো ১ম যখন আমি লগইন করব স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন এ ক্লিক করব। স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন এ ক্লিক করলে ওরা আমাকে একটা একটা নাম্বার দিবে। এই যে এটা এখানে লেখা আছে ২ নাম্বার পয়েন্টে, আফটার স্টার্টিং দ্য অ্যাপ্লিকেশন ইউ উইল গেট অ্যান অ্যাপ্লিকেশন আইডি। এই অ্যাপ্লিকেশন আইডিটা সেভ করে রাখতে হবে। আপনারা ছবি তুলে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। দ্যাট মিনস এখানে যখন আমি স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন এ ঢুকবো সাথে ওরা আমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট করে দিবে। ওই পেজে এটা থাকবে, এই ছবিটা থাকবে অ্যাপ্লিকেশন আইডির। তো ওটা সেভ করে রাখতে হবে বা কপি করে কোথাও পেস্ট করে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরের বার যখন আমি আবার লগইন করব তখন ওই অ্যাপ্লিকেশন আইডিটা আমার বারবার দিতে হবে। মানে ওই আইডিটা জেনারেট হয়ে থাকবে। ইভেন আমি পরবর্তীতে যখন লগইন করতে যাব কারণ এতগুলো ইনফরমেশন আসলে এট a টাইম দেওয়া পসিবল না। সো পরবর্তীতে যখন আমি মানে আজকে কিছু করলাম, কালকে আবার করব তখন আরকি ওই অ্যাপ্লিকেশন আইডি লাগবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। সেই জিনিসটা হচ্ছে এখানে দেখেন কোন পাসওয়ার্ড চাচ্ছে না। ওরা সাধারণত কোন পাসওয়ার্ড চায় না। আপনি যখন স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন করবেন, তখন ওরা হচ্ছে একটা সিকিউরিটি কোয়েশ্চেন করবে। যেমন এই কোয়েশ্চেনটা আবার আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন হচ্ছে, "হোয়াট ইস ইউর ফার্স্ট জব? হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব?" অর হোয়াট ইস ইউর সুরনেম? হোয়াট ইস ইউর ফার্স্ট নেম? এরকম একটা কিছু থাকবে। হোয়াট ইস ইউর মাদারস মিডল নেম? সামথিং লাইক দিস। এরকম কিছু সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে যেটা আপনি সিলেক্ট করতে পারবেন ইচ্ছামত। যেটা আপনার মনে থাকে যে কোয়েশ্চেনটা। ওই কোয়েশ্চেনটা সিলেক্ট করে ওটার আনসারটা এন্টার করে সেভ করে রাখতে হবে। সো ওই আনসারটা মনে রাখতে হবে খুব ভালোভাবে। অবশ্যই ওটা ভুলে গেলে চলবে না। কারণ এখানে আসলে কোন পাসওয়ার্ড নাই লগইন করার। ওই ইনফরমেশনটাই হচ্ছে আপনার পাসওয়ার্ডের মতো কাজ করবে। পরবর্তীতে মানে ধরেন আপনি কিছুক্ষণ ফর্ম ফিল আপ মানে কাজ করলেন ফর্ম ফিল আপের, তারপরে আপনি আজকের মতো বাদ দিলেন। পরবর্তী দিন যখন আপনি আবার এখানে লগইন করবেন, তখন যেটা হবে ওই ইনফরমেশন গুলা এখানে
ওই সেভ হয়ে থাকবে অলরেডি, যেগুলো আপনি করছেন ওই পর্যন্ত সেভ হয়ে থাকবে। তারপর থেকে আমরা শুরু করব। সো এইটার জন্য আবার আপনাকে এখানে এসে সিলেক্ট লোকেশন সিলেক্ট করে এই ক্যাপচাটা ফিল আপ করে দ্বিতীয় অপশনটাতে ক্লিক করতে হবে। স্টার্ট এন অ্যাপ্লিকেশন এ না। পরের যে অপশনটা আছে রিট্রাইভ এন অ্যাপ্লিকেশন, ওইটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করলে আমার ওই আগের অ্যাপ্লিকেশনটা পুনরুদ্ধার হবে আরকি। মানে তখন ওটাতে ক্লিক করলে ওরা আরকি তখন ওই অ্যাপ্লিকেশন আইডিটা চাইবে। যেটা আপনাকে বললাম আমি সেভ করে রাখতে। ওটা আপনি দিবেন। তারপর ওই কোয়েশ্চেনটা বলবে যে কোয়েশ্চেনটা আপনার সিকিউরিটি কোয়েশ্চেন। তারপর মজার বিষয় হচ্ছে শুধু এই পর্যন্তই না। ওরা কি করতে পারে? আপনি এখন পর্যন্ত যে ইনফরমেশন গুলো দিছেন, ধরেন ১ম দিন আমি ৩ টা পেজ ফিল আপ করছি। ঠিক আছে? ১ম দিন আমি লগইন করছি, ৩ টা পেজ ফিল আপ করছি। সো এখানে ইনফরমেশন গুলো দেওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে। অবশ্যই কোনো ফলস ইনফরমেশন দেওয়া যাবে না। একদম আইডেন্টিটি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী বা মার্কশিট অনুযায়ী সবকিছু একদম টু দা পয়েন্টে বসাতে হবে। কারণ কি? কারণ ১ম দিন ধরেন আমি ৩ টা পেজ ফিল আপ করলাম, তারপরে আমি শেষ করলাম। পরের দিন যখন আমি রিট্রাইভ অ্যাপ্লিকেশনে ক্লিক করব, তখন ওরা আমাকে ওই সিকিউরিটি কোয়েশ্চেনটা তো করবেই, পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন করবে। আরো ১ টা বা ২ টা কোয়েশ্চেন করবে। সেটা হচ্ছে আমি যে পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিল আপ করছি, ওইটুকুর বেসিসে ওরা একটা প্রশ্ন করবে। সো এত ঘাবড়ানোর কিছু নাই। ওরকম কঠিন কোনো কিছু জিজ্ঞেস করে না। ঠিক আছে? সো আর যে ইনফরমেশন গুলো আপনি দিচ্ছেন, সেগুলো তো অলরেডি আপনার কাছে আছেই। সো এটা নিয়ে ভয় পাবার কিছু নাই। তাই না? সো ধরেন আপনার কাছে জিজ্ঞেস করতে পারে গ্র্যাজুয়েশন করছেন কবে? কত সাল? ওই সালটা হয়তো আপনি কোন ইনফরমেশন ১ম দিনের ১ নাম্বার পেজে বা ২ নাম্বার পেজে দিছিলেন। সো ওইখান থেকে। সো ওইটা তো আপনি জানেনই কত। সো এটা নিয়ে কোন ভয় পাবার কিছু নাই। ওকে। সো আমি যদি আগের স্লাইডে একটু যাই আবার। ওকে। দেন ও আ এই আইডিটা ওপেন করার পর আমরা সাধারণত ৩০ দিন সময় পাবো এই সবগুলো তথ্য পূরণ করার জন্য। সো দ্যাট মিনস DS-160 যখন আমি এই ইসে গিয়ে আমি ওপেন করব, মানে এই ওয়েবসাইটে গিয়ে মানে আমি এই যে এখানে গিয়ে যখন ওপেন করব, স্টার্ট এন অ্যাপ্লিকেশন ১ম যখন আমি ক্লিক করলাম, সেই সময় থেকে ৩০ দিন সময় পাবো। ৩০ দিন অনেক বেশি সময়। আমি এটা প্রায় আ ৫ ঘন্টায় ফিল আপ করে ফেলছি একদিনে একবারে। সো আমার কাছে অনেক কম সময় ছিল। সো এজন্য করছি, কিন্তু এটা তাড়াহুড়া করার কোনো কিছু না। এটা খুব স্লোলি এবং খুব কেয়ারফুলি পূরণ করতে হবে। এখানে ভুল হইলে একটা সমস্যা হইতে পারে অনেক সময়। মানে ভিসার ক্ষেত্রে এবং ইনফরমেশন লুকাইলে অথবা কোনো ভুল ইনফরমেশন দিলে। কারণ ওরা হচ্ছে এগুলো সব মনিটর করে আরকি এখান থেকে। সো ওরা যদি কোনো সন্দেহজনক কিছু পায় যে আপনি ইনফরমেশন গোপন করছেন বা ইনফরমেশন দেন নাই প্রপারলি, তখন ওরা হয়তো মানে অ্যাকশন নিতে পারে। সো এটা খুবই কেয়ারফুলি ফিল আপ করতে হবে। সো যেটা বলতেছিলাম যে পরবর্তীতে আমি যখন আবার আ লগইন করব, তো আমি ৩০ দিন পর্যন্ত সময় পাবো। ৩০ দিন পর্যন্ত আমি যেকোনো সময় এটাতে ঢুকে ইনফরমেশন এডিট করতে পারবো বা আ যদি কোনো কিছু ই ই নতুন সংযোজন করা লাগে সংযোজন করতে পারবো, এডিট করতে পারবো, সবকিছু করতে পারবো। আচ্ছা, তারপর যেটা ছিল সেটা হচ্ছে আ ও! এইখানে একটা প্রবলেম হয়। এই প্রবলেমটা হচ্ছে এই DS-160 তে অনেক সময় ওরা কি করে অটোমেটিক্যালি লগ আউট করে দেয়। যেমন আমি ইনফরমেশন ফিল আপ করতেছি ৩০ মিনিট পরে অটোমেটিক্যালি ওরা আমাকে বের করে দিচ্ছে। এটা হইতে পারে। এটা অনেকবার হয়। এটা আমার ক্ষেত্রে অনেকবার হইছে। এতে ভয় পাবার কিছু নাই। আবার লগইন করবেন। ওই লগইন করার প্রসেসটা সেইম। লগইন করে তারপর হচ্ছে ওই সিমিলারলি ইনফরমেশন গুলো আবার দিতে থাকবেন, আবার দিতে থাকবেন। এরকম ৩০ মিনিট পর ওরা হচ্ছে অনেক সময় লগ আউট করে দিতে পারে। সো এটা নিয়ে ভয় পাবার কিছু নাই যে কি হচ্ছে। এটা হয়। দেন অ্যানাদার থিং ইস যদি স্পাউস থাকে, স্পাউসের জন্য তো ওই যে বললাম I-20 নেওয়ার আগে ইউনিভার্সিটিকে ইনফর্ম করতে হবে। ইউনিভার্সিটি সেপারেট I-20 পাঠাবে। আপনার জন্য একটা, আপনার স্পাউস এর জন্য একটা। যদি সন্তান থাকে, সন্তানের জন্য একটা। সো এরকম ভাবে ওরা সেপারেটলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এর জন্য ওরা সেপারেটলি হচ্ছে I-20 সেন্ড করবে। এবং প্রত্যেকটা I-20 র ইনফরমেশন এবং আপনার যত আইডেন্টিফিকেশন আছে সব ইনফরমেশন অনুযায়ী আপনার DS-160 ফিল আপ করতে হবে। আপনার জন্য একটা, আপনার স্পাউস এর জন্য একটা, আপনার সন্তান থাকলে তার জন্য একটা। জিনিসটা এরকম না যে আমি করলাম সবারটা একসাথে হয়ে যাচ্ছে, এরকম না। প্রত্যেকের জন্য আলাদা DS-160 ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে। সো আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, সেটা হচ্ছে সিজিআই পোর্টাল। যখন আমার DS-160 ফর্ম ফিল আপ করা শেষ, সবকিছু আমার ইনফরমেশন দেয়া শেষ, সেভ করা শেষ একদম। তখন লাস্টে ওখানে একটা প্রিন্টিং অপশন আছে। আপনি চাইলে ওটা DS-160 টা সাবমিট করার আগে সম্পূর্ণটা প্রিন্ট আউট করে দেখতে পারেন যে অনেক সময় প্রিন্ট আউট করে মানে চেক করলে ভুলগুলো চোখে পড়ে। এটাও করতে পারবেন, এই অপশনও আছে।
প্রিন্ট করতে পারবেন, একদম সবকিছু শেষ। লাস্ট পেজে গেলে আপনি প্রিন্টিং অপশন পাবেন, প্রিন্ট করে দেখে তারপরে আপনি অনলাইনে সাবমিট করতে পারেন চাইলে, আবার অথবা ব্যাক করে গিয়েও দেখতে পারেন, আপ টু ইউ। যখন আমার DS-160 ফিল আপ করা হয়ে গেছে, সব ইনফরমেশন দেওয়া শেষ, সাবমিটেড, দেন সিজিআই পোর্টাল ওপেন করতে হবে। এখন অনেকে যেটা করে, সিজিআই পোর্টালটা আসলে কি? সিজিআই পোর্টালটা হচ্ছে ডেট নেওয়া এবং ডেট নেওয়ার জন্য যে পেমেন্ট করা, এই সবগুলো কিছু এই সিজিআই পোর্টালে গিয়ে করতে হয়। সো এখানে আমি আরেকটা লাইন রেড লাইন দিয়ে লিখছি, যে লাইনগুলো রেড লাইনে থাকবে এই স্লাইডে, এগুলো গুরুত্বপূর্ণ। সো একটু ভালোভাবে খেয়াল করবেন জিনিসগুলা। সো অনেকে যেটা করে, DS-160 ফর্মটা সাবমিট না করেই সিজিআই পোর্টালে গিয়ে ডেট নেওয়ার জন্য তাড়াতাড়ি করে সিজিআই পোর্টালে ওপেন করে ফেলে। ওপেন করে একদম মানে ডেট নেওয়া পর্যন্ত চলে যায় বা ফি পে করে চলে যায়। এটা অনেক ক্ষেত্রে কি হয়? এটা আসলে খুবই রিস্কি। কারণ এটা যদি এম্বাসি বুঝতে পারে যে আপনি DS-160 ফিল আপ করেন নাই, তাহলে কিন্তু আপনার ওই টাকাটাও যাবে, আপনার ডেটও বাদ দিয়ে দিবে আরকি। প্রথম যেটা করতে হবে, DS-160 টা সাবমিট করতে হবে। দেখেন, আমি যেটা বলতেছিলাম, DS-160 এর কনফার্মেশন নাম্বার হয়তো আপনি পেয়ে যাবেন। সিজিআই পোর্টালে গিয়ে DS-160 এর কনফার্মেশন নাম্বার, সেভিস নাম্বার যেটা আপনি I-20 থেকে পাবেন, এগুলা দিয়ে হয়তো আপনি সিজিআই পোর্টাল ফিল আপ করে একদম সামনে যেতে পারবেন। কিন্তু এটা করেন না। আগে আপনি হচ্ছে DS-160 সাবমিট করবেন। সাবমিট করার পর হচ্ছে সিজিআই পোর্টালের দিকে আমরা অগ্রসর হব। সো সিজিআই পোর্টালে যাওয়ার পর এই জিনিসগুলো লাগবে, ইনফরমেশন গুলা, DS-160 এর কনফার্মেশন নাম্বার যেটা আপনাকে বললাম, যেটা আপনি লিখে রাখবেন আরকি DS-160 থেকে। দেন সেভিস নাম্বার যেটা বললাম I-20 এর একদম উপরে থাকবে সেভিস নাম্বারটা। ওকে। সো এই তথ্যগুলো সাধারণত সিজিআই পোর্টালে লাগে। আরো কিছু লাগে, নাম-ঠাম, ইমেইল আইডি, ওগুলো খুবই মানে ইজি। আমি দেখাতে পারি। এটা হচ্ছে সিজিআই পোর্টালের আসলে ইন্টারফেসটা এরকম হবে। যখন আপনি সিজিআই পোর্টাল লিখে সার্চ দিবেন, ফার্স্ট লিংকটা যেটা আসবে ওটাতে ক্লিক করলে এই ইন্টারফেসে নিয়ে যাবে। সো নিউ ইউজারদের জন্য আমরা যেটা করব, প্রথমে হচ্ছে বটম রাইট সাইডে নিউ ইউজার লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আইডি ক্রিয়েট করতে হবে। এটা জাস্ট লাইক ফেসবুক আইডি ক্রিয়েটের মতো, আর কিছু না। আপনার হয়তো ইমেল অ্যাড্রেস চাবে, একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা রি-এন্টার করতে হবে, জাস্ট আইডি ক্রিয়েট করতে হবে, দ্যাটস অল, নাথিং এলস। তারপর হচ্ছে আপনি এখানে লগইন করলেন। লগইন করে আরো কিছু ইনফরমেশন, নাম-টাম, এগুলো হাবিজাবি চাইবে। ওগুলা খুবই অল্প, অত বেশি কিছু না, 1 পেজ বা 2 পেজ। ওটা DS-160 এর মতো এত লেন্দি কিছু না। এটা খুবই অল্প কিছু ইনফরমেশন। ওগুলা দেওয়ার পরে আরকি একটা ফি পে করতে হয়। ওই ফি পে এর পেজে নিয়ে যাবে ওরা। সো যদি নিউ ইউজার হই আমরা, মানে প্রথমবার যখন আমরা আইডিটা খুলবো, তখন আমরা এই সিজিআই পোর্টাল সার্চ দিয়ে এই ইন্টারফেসটা আছে, নিউ ইউজারে ক্লিক করে তারপরে আরকি করব। আর পরবর্তী প্রত্যেক সময় আমরা হচ্ছে ইমেল আইডি এবং পাসওয়ার্ড, মানে যেটা দিয়ে আরকি আমরা আইডিটা খুলছি, সেটা দিয়ে এই লগইন অপশনে চাপ দিলেই চলে আসবে আরকি। ওকে। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি নাম্বার 3 তে নোট ডাউন করছি। সেটা হচ্ছে যে আমরা যদি স্পাউস নিয়ে যেতে চাই, অথবা আমরা যদি সন্তান নিয়ে যেতে চাই, এবং অনেক সময় যেটা হয়, যেটা সুবিধাজনক হয়, সেটা হচ্ছে স্পাউস এবং আপনি নিজে একসাথে ভিসা ইন্টারভিউ ফেস করাটা বেটার। সেই ক্ষেত্রে সিজিআই পোর্টাল হচ্ছে আলাদা করে খোলার দরকার নেই। সিজিআই পোর্টাল একটাই থাকবে, কিন্তু ওই এড বাই নেম একটা অপশন থাকবে। আপনি যখন ইনফরমেশন গুলো দিবেন, যখন আপনি ডেট নিবেন, ওরকম সময়ে এড বাই নেম, আপনার সাথে আরো কেউ যাইতে চায় কিনা, এড বাই নেমে ক্লিক করলেই আপনি হচ্ছে তারও ইনফরমেশন গুলো দিতে পারবেন। মানে যার সাথে আপনি ভিসা ইন্টারভিউ করতে চান, যদি আপনার স্পাউস থাকে আরকি। এরকম না যে আমি আমার ফ্রেন্ড একসাথে যাবো, এরকম হওয়া যাবে না। স্পাউস যদি থাকে আরকি, একটা F1 I-20 এর সাথে অ্যাটাচড অবস্থায় আরেকটা F2 I-20 আছে। মানে আমি এবং আমার স্পাউস ২ জনের I-20 আছে আরকি। সেই ক্ষেত্রেই কেবল আরকি ওই ক্লিক করতে পারবেন এড বাই নেম, আদারওয়াইজ না। যেমন আপনি চিন্তা করলেন আমি আমার ফ্রেন্ড দুজন একসাথে চলে যাবো ভিসা ইন্টারভিউ, এটা হবে না। একমাত্র ওইটা স্পাউস অথবা চিলড্রেন এর ক্ষেত্রেই এই জিনিসটা করতে পারবেন। সেই ক্ষেত্রে সিজিআই পোর্টাল ওই DS-160 এর মতো ডিফারেন্ট করে খোলার দরকার নাই। একটা সিজিআই পোর্টালে খুলবো, আমি এবং আমার স্পাউস এবং আমার সন্তান যদি থাকে, ওই একসাথেই এড বাই নেমে ক্লিক করে সবার ইনফরমেশন এখানে দিয়ে দিব। সো আমরা একসাথে ভিসা ইন্টারভিউ ফেস করতে পারবো তখন আরকি। তো যাই হোক, এইটা আপনি যখন, আর যদি স্পাউস না থাকে, সন্তান কিছু না থাকে, আপনি শুধু নিজে, তখন এগুলা কিছু এড বাই নেম ক্লিক করার দরকার নেই। আপনি জাস্ট স্কিপ করে যাবেন। গিয়ে তারপরে হচ্ছে ওই পে ভিসা ফি। ওকে, পে ভিসা একটা, মানে আপনার একটা
পেজে নিয়ে যাবে সবার লাস্টে। এইটা একদম ইজি। জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো অনলাইনে কোনো প্রোডাক্ট কিনি অথবা আপনারা যারা আইএলটিএস এর ডেট নিছেন বা টোফেল এর ডেট নিয়েছেন, অনলাইনে পে করছেন ক্রেডিট কার্ড দিয়ে, লাস্টে যে একটা পেজে নিয়ে যায় পেমেন্ট, ওরকম একটা পেজে নিয়ে যাবে পে ভিসা ফি। ওইখানে আপনি ক্লিক করলে ভিসা ফি পে করতে পারবেন। অনলাইনে পে করার অপশন আছে। কি একটা যেন মানে অনলাইন ব্যাংক ড্রাফট কি একটা করতে হয়, ওটা একটু ঝামেলাকর। আমি যেটা করছি ইবিএল ব্যাংকে গিয়ে দিয়ে আসছি। সো ওখানে দুইটা অপশন থাকে, একটা অনলাইন পেমেন্ট আর একটা হচ্ছে ক্যাশ ডিপোজিট। সো আমি সাজেস্ট করব ক্যাশ ডিপোজিটে যাওয়ার জন্য, কারণ হচ্ছে ওই অনলাইন পেমেন্ট ওটা এরকম না যে ক্রেডিট কার্ড দিয়ে সরাসরি পে করে দিচ্ছি, কি একটা ড্রাফটের মতো জিনিস আছে যেটা আর কি আমার কাছে ঝামেলাকর মনে হয়েছে। ইভেন আমি যখন এই স্লাইড বানাচ্ছিলাম তখন ওটা আমি বোঝার চেষ্টা করতেছিলাম, আমার কাছে মনে হচ্ছে এটা একটু ঝামেলাকর। সো এটা বেটার ইবিএল এ গিয়ে নিজে গিয়ে দিয়ে আসা। সো আপনি যদি ওইখানে পে ভিসা ফির ওই পেজে যাওয়ার পর যে দুইটা বক্স থাকবে, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট আর একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট, আপনি যদি ক্যাশ পেমেন্টে ক্লিক করেন তখন আপনাকে একটা রিসিপ্ট দিবে আর কি, রিসিপ্ট পেজে নিয়ে যাবে আর কি। তো রিসিপ্ট পেজটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে ওই রিসিপ্ট পেজের ভিতরে অ্যামাউন্টটা লিখে সবকিছু লিখে ইবিএল ব্যাংকে গিয়ে জাস্ট খালি সাবমিট করে আসলেই হয়ে যাবে। যখন আপনি হচ্ছে পেমেন্টটা করে ফেলবেন, সিজে পোর্টালে আপনার ইনফরমেশন দেওয়া শেষ, তারপরে হচ্ছে পেমেন্ট অপশনে গিয়ে হচ্ছে পে করা শেষ, তখন হচ্ছে ৭২ ঘন্টা সময় নেবে, সাধারণত ৩ দিন সময় নেয় ওরা। ভাগ্য ভালো থাকলে আগেও হয়ে যায়। আমারটা মনে হয় কিছুক্ষণ আগে হয়ে গেছে আরকি। মানে ২৪ ঘন্টা কিছুক্ষণ পরেই হয়ে গেছিল এরকম আরকি। যে ওরা একটা আপডেট করে। ওরা আপনার যে পেমেন্টটা হয়ে গেছে এটা একটা রিসিপ্ট নাম্বার দেয়। তো রিসিপ্ট নাম্বার এরকম না যে রিসিপ্ট নাম্বারটা আপনাকে বসাইতে হবে কোন জায়গায় গিয়ে। এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায় আরকি। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস আরেকটু শেয়ার করতে চাই। আমার একজন ফ্রেন্ড কি ছিল। ওর যেটা হয়েছিল, ওর হচ্ছে রিসিপ্ট নাম্বারটা নিচ্ছিল না। মানে ও ৭২ ঘন্টা হয়ে গেছিল, ওর পেমেন্ট করা শেষ, সিজে পোর্টালে ইনফরমেশন ফিল আপ করে ব্যাংকে গিয়ে পেমেন্ট করা শেষ। কিন্তু ওর হচ্ছে মানে রিসিপ্ট নাম্বারটা আপডেট হচ্ছিল না। পরে ও যেটা করছে, ওগুলো সরাসরি ব্যাংকে গেছে আবার। যাওয়ার পর ওর বলছে, মানে শেয়ার করছে ব্যাপারটা যে আমি তো পে করছি কিন্তু আমার রিসিপ্ট নাম্বারটা এখন আপডেট হচ্ছে না, আমি কি করব? তখন ব্যাংক ওই ম্যানুয়ালি ওরা বের করছে আরকি। বের করে ওই রিসিপ্ট নাম্বারটা ওকে দিছে। ও আরকি পরে গিয়ে ম্যানুয়ালি ওই রিসিপ্ট নাম্বারের জায়গায় সিজে পোর্টালে রিসিপ্ট নাম্বারের জায়গায় ওই নাম্বারটা বসাইছে। এটা আপনি ম্যানুয়ালি করতে পারবেন কিন্তু করার দরকার নাই। এটা খুব রেয়ার কেস। এক দুজনের ক্ষেত্রে এটা হইতে পারে। 1% মানুষের ক্ষেত্রে অনেক সময় এটা হইতে পারে যে রিসিপ্ট নাম্বারটা হচ্ছে আসতেছে না অটোমেটিক্যালি। ওকে। সো আফটার গেটিং দ্য রিসিপ্ট নাম্বার ইউ ক্যান টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ডেট। যখন এই টাকাটা ওরা বুঝতে পারবে যে ওকে রিসিপ্ট নাম্বার আপডেট হয়ে গেছে, তখন হচ্ছে আপনি ওই সিজিআই পোর্টালেই তখন আপনি ভিসার ডেটের যে অপশন এটা আরকি আপনার জন্য এলিজিবল হয়ে যাবে। তখন আপনি ওই ভিসার ডেট, টেক এ ডেট এটা অপশনে গিয়ে আপনি আরকি ডেট নিতে পারবেন একটা। সো এইটা হচ্ছে সিজিআই পোর্টালের আসলে আদ্যপ্রান্ত। এটা যেটা আমি বললাম সিজিআই পোর্টালটা দেখতে এরকম হবে, এই ইন্টারফেসটা থাকবে। ওকে। এখন ডেট আমরা তো একটা নিব। ডেট নেয়ার ক্ষেত্রে কিছু জিনিস আছে যেটা আমি বলি। যেমন হচ্ছে আমি ডেট ১ম যখন আমি সবকিছু সিজিআই পোর্টালে পেমেন্ট করে দিলাম, সবকিছু করে দিলাম। আমি হচ্ছে ডেট পাইছি হচ্ছে ২০২৪ সালে। ২৪ সালের ফেব্রুয়ারি বা মার্চ এরকম সময়। অথচ আমার ক্লাস শুরু হচ্ছিল আগস্টের ৯ তারিখ। আগস্টের ৯ তারিখ আমার ক্লাস শুরু। আমি ডেট পাইছি হচ্ছে মানে ২০২৩ সালের আগস্টের ৯ তারিখ আমার ক্লাস শুরু। আমার মানে ভিসা ইন্টারভিউ ডেট হচ্ছে ২০২৪ সালের মার্চ এপ্রিলে এরকম। সো এটা হয়। এটাতে ভয় পাওয়ার কিছু নাই। যে আপনি যখন ১ম ঢুকবেন তখন দেখবেন যে ওখানে কোন স্লট ফাঁকা নাই। আপনি যেকোনো একটা ডেট ১ম এ নিতে হবে। যদি এটা হয় আরকি। আ মানে যদি ভাগ্য ভালো থাকে স্লট আগে পায়ে যেতে পারেন। এটা ডিপেন্ডস কখন স্লট খালি হবে, কখন হবে না এটা কেউ বলতে পারে না। সো ভাগ্য ভালো থাকলে আগে পাইতে পারেন। যদি না থাকে স্লট ফাঁকা না থাকে আপনারা স্লট নিয়ে নেন। যেকোনো স্লট। তারপরে হচ্ছে ইমার্জেন্সি স্লট এর জন্য আমরা এপ্লাই করতে পারব। ইমার্জেন্সি স্লটের জন্য এপ্লাই করতে হলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার I-20 তে অবশ্যই আপনার I-20 তে আপনার কোর্সটা স্টার্ট হবে কখন থেকে, আপনার পড়াশোনা শুরু হবে কখন থেকে সেই ইনফরমেশনটা দেয়া থাকবে। সো আপনি কিন্তু ওইখানে যে একটা ডেসক্রিপশন লিখতে পারবেন যে কেন আপনার ইমার্জেন্সি লাগবে। ওইখানে গিয়ে কিন্তু ভুল কোন ইনফরমেশন দিতে পারবেন না। ভুল ইনফরমেশন দিলে এটা খুব বাজে হবে। যে আমার ক্লাস আগে শুরু হয়ে যাবে, আমি এত পরে ডেট পাইছি। যদি আপনার সত্যি ইমার্জেন্সি লাগে সেই ক্ষেত্রে আপনি আপনার I-20 এবং আপনার হচ্ছে ক্লাস স্টার্টিং এর ডেট এর কথা মেনশন করে একটা প্যারাগ্রাফ লিখে ওদেরকে সাবমিট করলেই ওরা আরকি একটা ইমার্জেন্সি স্লট
গুলো আপনাকে আপনার নেওয়ার জন্য আরকি ওপেন করবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এই ইমার্জেন্সি স্লটের জন্য যে ডকুমেন্ট গুলো সাবমিট করতে হবে এটা কোথায় করব? এটা ওই সিজিআই পোর্টালেই করা যায়। ওই সিজিআই পোর্টালেই আপনার যখন পেমেন্ট হয়ে যাবে, যখন হচ্ছে আপনি আ ডেট নেওয়ার জন্য আরকি এলিজিবল হয়ে যাবেন। ১ম ডেট নেওয়ার পরে ওরা হচ্ছে ওই ইমার্জেন্সি স্লটের যে আরেকটা অপশন এটা ওরা ওপেন করে দিবে আপনার জন্য। আপনি চাইলে ইমার্জেন্সি স্লটের ওইখানে ক্লিক করে এই ইনফরমেশন গুলো দিয়ে তারপরে ইমার্জেন্সি স্লটের জন্য এপ্লাই করতে পারেন। সো মূল কথা হচ্ছে DS-160 এই ফর্মটা ফিল আপ করার পর যত ইনফরমেশন, যত ডেট নেওয়া, ডেটের রিশিডিউল করা, আমার ইন্টারভিউ এর ডেট রিশিডিউল করা এবং এই এটা চেঞ্জ করা, ইমার্জেন্সি ডেট নেওয়া সব কাজ করব আমরা সিজিআই পোর্টালে। দ্যাট মিনস ওকে। এখানে সিজিআই পোর্টালের আরেকটা সমস্যা আছে। যেমন DS-160 ক্ষেত্রে আমি বলছিলাম যে অনেক সময় ওরা ৩০ মিনিট একটানা কাজ করলে ইনফরমেশন দেওয়ার পরে অটোমেটিক লগ আউট করে দেয়। সিজিআই পোর্টালেও এরকম একটা ড্রব্যাক আছে। সেই ড্রব্যাকটা হচ্ছে আপনি একদিনে সিজিআই পোর্টালে ৩-৪ বার বেশি লগইন করতে পারবেন না। যদি ৩ বার ৪ বারের বেশি লগইন করেন আপনাকে ৭২ ঘন্টার জন্য ব্লক করে দিবে। সো এই জিনিসটা মনে হচ্ছে ওকে ৭২ ঘন্টা বা ২৪ ঘন্টার জন্য ২ দিনের জন্য সরি ১ থেকে ৩ দিনের জন্য ব্লক করে দিবে। যে এই ৩ দিন আপনি আর ঢুকতে পারবেন না। এই জিনিসটা মনে হচ্ছে ওকে সমস্যা কি আমাকে ব্লক করে দিবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই জিনিসটা অনেক সময় ক্রুশিয়াল হয়ে দাঁড়ায়। ক্রুশিয়াল হয়ে কখন দাঁড়ায়? ধরেন আপনি জানতে পারলেন যে জানতে পারবো কিভাবে? এটা একটা ব্যাপার। এটা আসলে অনেক ইনফরমেশন তো একসাথে বললে মানে তালগোল পাকা যেতে পারে সবারই। তারপরেও আমি বলতেছি আপনারা আরকি মনে রাখার চেষ্টা করেন বা এইগুলা মানে ফলো করার চেষ্টা করেন। সেটা হচ্ছে একটা আ গ্রুপ আছে। টেলিগ্রামে একটা গ্রুপ আছে। সো ওই গ্রুপে যেটা করে বাংলাদেশের মোটামুটি সবাই এড থাকে। সো যে যখন আরকি দেখতে পারে যে যেমন আমি লগইন করলাম, আমি লগইন করে দেখতে পারলাম যে আ এপ্রিল মাসের ৫ তারিখে একটা ডেট আছে। সো একটা না অনেকগুলা ডেট আছে। ১০-১৫ টা সিট খালি আছে। সো আমি নিলাম। নেওয়ার পরে টেলিগ্রাম গ্রুপে গিয়ে বলে দিলাম যে সবাই দেখতে পারেন লগইন করে যে এপ্রিল মাসের ৫ তারিখে ডেট খালি হইছে। জিনিসটা এইরকম আরকি। সো আপনারা বুঝে যাবেন ওই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই এড হয়ে যাবেন বা আপনাদের সেশনের একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। যারা একসাথে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সবাই মিলে অথবা ফিজিক্স ডিপার্টমেন্টের সবাই মিলে। কারণ যেহেতু সিজিআই পোর্টালে ৩-৪ বারের বেশি লগইন করা যায় না। সো জিনিসটা খুবই ঝামেলাকর। কারণ কখন ফাঁকা হবে কেউ বলতে পারে না। ডেট যে কখন ফাঁকা হয় কেউ বলতে পারে না। কারণ অনেকে হচ্ছে রিশিডিউল করে। ধরেন আমি এপ্রিল মাসের ৫ তারিখ ডেট পাচ্ছি। তারপর হচ্ছে আমি যেটা করলাম, আমি আরেকদিন লগইন করে দেখলাম এপ্রিল মাসের ১ তারিখে একটা ডেট আছে। সো আমি তো ৫ তারিখ ক্যানসেল করে ১ তারিখে নিয়ে আসলাম। আমি ভাবলাম যে ওকে আমি আগে দিব। এটা আমার জন্য সুবিধাজনক। আমি নিয়ে আসলাম। তাহলে ৫ তারিখের ডেটটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আমার স্লটটা ওরা মানে সাথে, সাথে ওরা ফাঁকা হয়ে যাবে। হয়তো আপনি ১০ মিনিট আগে ঢুকে দেখছেন যে ৫ তারিখ কোন স্লট ফাঁকা নাই। আপনার খুবই ইচ্ছা যে ৫ তারিখ হইলে আমার জন্য খুব ভালো হয়। সবকিছু আমার জন্য সুবিধা হয়। কিন্তু আপনি হয়তো ৫ মিনিট আগে ঢুকে দেখছেন যে ৫ তারিখ স্লট নাই। কিন্তু আমি যখন ওই রিশিডিউল করে ১ তারিখে চলে আসছি, তখন কিন্তু সাথে, সাথে ৫ তারিখেরটা খালি হয়ে গেছে। সো জিনিসটা এরকম ভাবে হয়। তো যে কারণে যেটা হয় যে মানে কখন যে খালি হবে, কখন যে হবে না এটা আসলে বলা খুবই মুশকিল। সো ৩-৪ বারের বেশি লগইন না করাই বেটার। কারণ ৭২ ঘন্টার জন্য আপনাকে বা ২৪ ঘন্টার জন্য ২৪ থেকে ৭২ ঘন্টার জন্য আপনাকে ব্লক করে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি ইনফরমেশন জানতেও পারেন টেলিগ্রাম গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ থেকে যে ওকে ৫ তারিখ তো ডেট খালি হইছে। তখন আপনার কাছে কোনো অপশন নাই। কারণ আপনি ব্লকড অলরেডি। আপনি ২৪ ঘন্টা বা ৭২ ঘন্টার মধ্যে ঢুকতে পারবেন না। ওকে, ওকে। ও তারপরে হচ্ছে একটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যেটা আমি ৩ নাম্বার পয়েন্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে এটা আমি অলরেডি বলছি যে ইমার্জেন্সি ডেট নিতে হলে আপনাকে এক্সপ্লেইন করতে হবে এবং আপনার I-20 সহ অ্যাটাচমেন্ট সহ সবকিছু সহ দিতে দিবেন আরকি ওদেরকে এবং এটা ওই সিজিআই পোর্টালের ভিতরেই আপনার জন্য এলিজিবল হয়ে যাবে যখন আপনার পেমেন্ট করা হয়ে যাবে তখন আপনার ইমার্জেন্সি স্লটের জায়গাটা অপশনটা আপনার জন্য দেখাবে। তখন আপনি যদি লাগে ইমার্জেন্সি ডেট আপনি ওখানে ঢুকে ইমার্জেন্সি ডেট নিতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে ডেট নেওয়ার পর এটা খুবই গুরুত্বপূর্ণ। ৪ নাম্বার পয়েন্টটাও আমার লাল কালি দিয়ে লেখা দরকার ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডেট নেওয়ার পর ওরা একটা কনফার্মেশন দেয় যে স্কেডিউল। এই স্কেডিউল আপনার এই এত তারিখ, এতটার সময় আপনার হচ্ছে ইন্টারভিউ। সো ওই পেজটা প্রিন্ট আউট করতে হবে। ওটা প্রিন্ট আউট করা যায় মানে সেভ করা যায়। ডাউনলোড করে ওটা প্রিন্ট আউট করতে হবে মাস্ট। কারণ ওটা ওরা দেখতে চাইবে। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন ১ম এ আপনাকে বলবে একদম দরজাতেই যে পুলিশগুলো থাকে ওরা বলবে যে আপনার স্কেডিউলটা দেন। মানে আপনার ওই ডেট যে আজকে এটার প্রমাণ কি?
তো প্রথমেই আর কি ওরা ওই ডকুমেন্টটা দেখতে যাবে। সো এই 4 নাম্বার পয়েন্ট যেটা লিখছি আমি, ডোন্ট ফরগেট টু প্রিন্ট এ কপি অফ ইউর ভিসা ইন্টারভিউ স্কেজুয়াল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই প্রিন্ট আউট করতে হবে। এটা যখনই আপনি ডেট নেবেন, ধরেন আপনি একটা ডেট, একটা মানে উল্টাপাল্টা ডেট পাইছেন অনেক পরে, তারপরেও আপনি ওটা প্রিন্ট আউট করে রাখবেন আর কি। ধরেন এমন ডেট পাইছেন যেটা আসলে কোনো বাস্তবসম্মত না, যেমন পরের বছর আপনি ডেট পাইছেন জানুয়ারিতে, তারপরও আপনি ডেট নেওয়ার সাথে সাথে ওই অপশনটা থাকবে এখানে, প্রিন্ট ডান দিকের কর্নারে সম্ভবত থাকে, আমি ভুলে গেছি ঠিক মনে নাই, কিন্তু আছে ওই পেজে, আপনি এটা বুঝতে পারবেন খুব সহজেই। সো ওই ডেটটা নেওয়ার পরেই ওই জিনিসটা প্রিন্ট আউট করে রাখতে হবে। প্রিন্ট আউট করে যতবার আপনি রিশিডিউল করবেন, যতবার আপনি ইমার্জেন্সি নেবেন, যতবার আপনি ইমার্জেন্সির জন্য যদি করেন, সাথে সাথে ওই ডেটটা নেওয়ার সাথে সাথে ওই জিনিসটা প্রিন্ট আউট করে রাখবেন, কারণ ওটা প্রথমে আপনার কাছে দেখতে চাইবে একদম, ওটা না দেখলে অনেক সময় ঝামেলা করে, ঢুকতেই দিতে চায় এরকম করে আর কি। ওকে, এইটা হচ্ছে আর কি ডেট বুক করার ব্যাপারে। এরপরের স্লাইডে যদি যাই, সেভিস ফি, এটা একটা আলাদা পুরো সেপারেট একটা জিনিস। ডিএস 160 যেমন একটা সেপারেট জিনিস, আপনার সিজিআই পোর্টাল যেমন একটা সেপারেট জিনিস, সেভিস ফি আর একটা সেপারেট একটা ধাপ, কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হচ্ছে লিঙ্কড আপ, কারণ হচ্ছে প্রত্যেকটার ইনফরমেশনে কিন্তু প্রত্যেকটাতে আপনার লাগবে। ডিএস 160 ফর্ম ফিল আপ করার সময় যে আপনি ডিএস 160 যে নাম্বারটা পাচ্ছেন, সেটা আপনার দিতে হবে সিজিআই পোর্টালে, এবং আপনার সেভিস নাম্বার যেটা ছিল ওই i20 তে, সেটাও দিতে হবে সিজিআই পোর্টালে, তাই না? তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই কিন্তু লিঙ্কড আপ, কিন্তু আপনি চিন্তা করতে পারেন এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, তিনটা ধাপে কাজগুলা করব। i20 পেয়ে গেছি, সো নাও গো ফর ডিএস 160, ডিএস 160 সাবমিট করে দিয়েছি, লেটস মুভ ফর সিজিআই পোর্টাল। সিজিআই পোর্টাল ইনফরমেশন দিয়ে ডেট নেওয়া শেষ, ওকে লেটস পে দ্য সেভিস ফি। সেভিস ফিটা আমাদের পে করতে হবে। সো সেভিস ফি সাধারণত $350 হয়ে যায়। এইখানেও একটা চ্যালেঞ্জ আছে সেভিস ফি পে করার ক্ষেত্রে। আমি জানি নাকি, সম্ভবত এখনো এই জিনিসটা বলবৎ আছে। আমি যখন এই ফিটা পে করছি, তখন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ওরা হচ্ছে আমাকে, মানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে, ব্যাংক হচ্ছে আমাকে আমার যে কার্ড ছিল, ভিসা কার্ড, ওই কার্ড দিয়ে, বাংলাদেশের যে ভিসা কার্ড, এটা দিয়ে ওরা $300 বেশি পেমেন্ট করতে দেয় না বাইরে কোথাও। আমি যতদূর জানি এখনো বোধহয় আছে, এটা এখনো উইথড্র করে নাই এই রুল। সো এই ক্ষেত্রে আপনি একটা বিপদে পড়ে যেতে পারেন। তো এটা বিপদ না, এটা থেকে রক্ষা পাওয়ার উপায় আছে। একটা উপায় এখানে লেখাই আছে, এই স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আপনার যে জায়গার কার্ড, মানে যে ব্যাংকের কার্ড, সেই ব্যাংকে, ব্র্যাক ব্যাংক, যেমন আমার ব্র্যাক ব্যাংকের কার্ড ছিল, ব্র্যাক ব্যাংকে গিয়ে যদি আপনার ব্র্যাক ব্যাংকের কার্ড থাকে, আপনি ব্র্যাক ব্যাংকে গিয়ে বলবেন যে আমার একটা মানে হায়ার স্টাডিজের জন্য সেভিস ফি পে করা লাগবে, যেটা $350 মতো, অ্যারাউন্ড 350, অ্যারাউন্ড $350 ছিল আমার সময়, একটু বাড়তে কমতে পারে, কমবে না, বাড়বে, 350 বা তার থেকে কিছু বেশি হবে। সো যেহেতু আমি $300 বেশি পেমেন্ট করতে পারি না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? তো তখন ওরা বলবে ওকে, আমি হচ্ছে এই সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা ওপেন করে দিব, তখন আপনি $350 এলিজিবল করে দেব আপনার জন্য, তখন আপনি পে করেন। এটা আর কি ব্যাংকের পারমিশন নিতে হয়। ব্যাংকে গিয়ে বললেই ওরা আর কি এটা করে দেয় আর কি। $350 বলেন, $60 বলেন, ওটা আর কি ওরা কম্প্রোমাইজ করে নেয় আর কি। ওরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একটা মেইল দিয়ে বলে দেয় যে এই ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার উইল পে $350 from his account and for education purpose, something like this. ওরা হয়তো এটা একটা মেইল করে বলে দিলে ওরা আর কি এটা অ্যাপ্রুভ করে। এটা একটা উপায় যেটা এখানে লেখা আছে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনার যদি কোনো বন্ধু বা সিনিয়র বা জুনিয়র কেউ যদি অলরেডি আমেরিকাতে থেকে থাকে বা অন্য কোনো দেশে থেকে থাকে, ইউরোপে থেকে থাকে, তাহলে সে আপনার হয়ে ফিটা পে করে দিতে পারে। এটা এটা আমি করছি আরকি ব্যক্তিগতভাবে। আমার এক বন্ধু, খুব ক্লোজ বন্ধু, সে এই কাজটা করছে, যেটা আরকি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। ব্যাংকে গিয়ে বলছে ওর অ্যাকাউন্ট থেকে পে করবে, এবং ব্যাংক বলছে ঠিক আছে, নো প্রবলেম, আপনি আগামী 24 ঘন্টা আপনার জন্য ওপেন থাকবে, আপনি বা এই সময়টাতে আপনার জন্য ওপেন থাকবে, আপনি হচ্ছে তখন পে করতে পারেন। আবার আমি যেটা করছি, আমি আমার এক বন্ধুকে বলছি যে প্লিজ পে মাই সার্ভিস ফি। তো সার্ভিস ফি দিয়ে দিছি, আমি আমার বাসায় টাকা পাঠিয়ে দিছি, এরকম আরকি। সো জিনিসটা আপনার এই জিনিসটাও করতে পারেন। এই ২ টা অপশন আছে। কারণ হচ্ছে বাংলাদেশে এখন এখনো সম্ভবত ওই জিনিসটা আছে যে আপনি $300 এর বেশি পে করতে পারবেন না। আর যদি না থাকে তাহলে তো খুব ভালো। ওকে। সো সেভিস ফি পে করতে হবে কখন? সেভিস ফি পে করব যখন আমার ডেট নেয়া শেষ তখন, এবং অবশ্যই সেভিস ফি হচ্ছে ভিসা ইন্টারভিউ এর ৭২ ঘন্টা আগে পে করতে হবে। কমপক্ষে ৭২ ঘন্টা। এরকম না আছে একদম ৭২ ঘন্টা আগেই করতে হবে। আপনি অনেক আগে করতে পারেন। আপনার যদি ভিসা ইন্টারভিউ মানে ২ মাস পরে হয়, আপনি কালকেই, আপনার যদি সিজিআই পোর্টাল পর্যন্ত সবকিছু কমপ্লিট থাকে, আপনি কালকে গিয়ে সিভিস ফি দিয়ে আসতে পারবেন। কিন্তু ৭২ ঘন্টার, ধরেন আপনার ভিসা ইন্টারভিউ আজ থেকে ৩ দিন পরে, ৭২ ঘন্টা পরে আপনি যদি এখন দেন,
তাইলে এটা সমস্যা হয়ে যেতে পারে। মানে মিনিমাম ৭২ ঘন্টা আগে আপনাকে হচ্ছে সার্ভিস ফিটা পে করতে হবে। আগে পে করে ফেলাই ভালো। আমি ২-৩ দিন মানে ৭২ ঘন্টারও ২-৩ দিন আগে পে করছি। মিনিমাম আরকি ৪-৫ দিন আগে পে করছিলাম হয়তো। এরকম ৫-৬ দিন আগে। সো এটা আরকি পে করে ফেলাই ভালো। $৩৫০ এর মতো এটা ছিল আমার সময়। এখন এরকমই থাকবে বা প্লাস মাইনাস 5-10 এরকম হবে। এখন আপনার সার্ভিস ফি পে করা শেষ সবকিছু। সার্ভিস ফি ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে সার্ভিস ফির একটা রিসিপ্ট থাকবে ওটাও সাথে রাখবেন। আসলে ওই রিসিপ্টটা দেখতে চায় না কখনো কিন্তু সাথে রাখা ভালো আরকি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাব। তো এই জিনিসটা আরকি এখানে লেখা আছে। তো ভিসা ইন্টারভিউ এর ক্ষেত্রে আমি যেটা বলব যে সকল ডকুমেন্ট নিয়ে যাইতে। আমি আমার হচ্ছে এসএসসি, এইচএসসি এর সার্টিফিকেট, তারপরে হচ্ছে বিএস এর সার্টিফিকেট, মাস্টার্স এর সার্টিফিকেট সবকিছু নিয়ে গেছিলাম আরকি। সবকিছু। সো আসলে কখন কোনটা চেক করতে চায় এটা বলা যায় না। যদি আপনার স্পাউস সহ ভিসা ইন্টারভিউ ফেস করেন, সেক্ষেত্রে আপনাদের নিকাহনামা যেটা থাকে ম্যারেজ সার্টিফিকেট এটা অবশ্যই নিতে হবে এবং অনেকে যেটা করে বিবাহের ছবি নিয়ে যায়, বিয়ের ছবি নিয়ে যায়। এটা একটা ভালো একটা জিনিস। কারণ হচ্ছে অনেক সময় ওরা যদি মানে সন্দেহ করে বা স্কেপটিক হয় জিনিসটা তো অনেক ডকুমেন্ট তখন হেল্প করে। সো ছবি-টবি থাকলে মানে স্পাউস নিয়ে গেলে বিয়ের ছবি-টবি গুলো সব নিয়ে যাওয়া বেটার। সো যত ডকুমেন্ট আছে সবকিছু নিয়ে যাবেন। অবশ্যই এম্বাসিতে ১ ঘন্টা আগে যাইতে হবে। যাওয়াটা বেটার। যাইতেই হবে এরকম না। যখন ডেট তার মানে যখন টাইম তার ১ ঘন্টা আগে যাওয়ার অনেক কারণ এম্বাসিতে অনেক লম্বা লাইন থাকে অনেক সময়। কারণ ওই সময়টা আপনারা যখন ভিসা ইন্টারভিউ ফেস করবেন তখন সবাই এপ্লাই করে, তাই না? সো অনেক মানুষ থাকে সারা বাংলাদেশে সবাই মানে ইন্টারভিউ ফেস করছে। অনেক লম্বা লাইন থাকে এম্বাসিতে বাইরে। সো মিনিমাম ১ ঘন্টা বা তারও আগে যেতে পারলে ভালো। এবং যখন ওই ভিসা ইন্টারভিউ যে অফিসার নিবেন, উনি যাই জিজ্ঞেস করে কনফিডেন্টলি আনসার দেওয়ার চেষ্টা করবেন। এতে ভয় পাওয়ার কিছু নাই। আপনার যদি ফান্ড থাকে ইভেন যদি আমি এমনও দেখছি যে মানে ৫,০০০ ৬,০০০ ডেফিসিট আছে। ৫,০০০ ৬,০০০ বাৎসরিক ডেফিসিট। তারপর কোন প্রশ্ন জিজ্ঞেস করে নাই। এক জিজ্ঞেস করছে। আমার কেসে যেটা হইছে যে সকল ডকুমেন্ট চেক করছে এটা হচ্ছে ভিসা ইন্টারভিউ শিডিউল যেটা হচ্ছে আমি আপনাদের বললাম ওই যখন আপনি ডেট নিবেন সাথে একটা ফর্ম আসবে ওই মানে একটা পেজে যেতে পারবেন ওই ডান দিকের মনে হয় কর্নারে থাকে আমার যতদূর মনে পড়ছে ওখানে ক্লিক করলে ডেট নেওয়ার পরে আর কি ওখানে ক্লিক করলে আপনাকে ওই শিডিউলটা সম্পূর্ণটা একটা পেজে দিবে ওইটা দেখতে পাচ্ছি ঢোকার সময় আর ভিসা ইন্টারভিউ এর সময় আমার কাছে খালি শুধু I-20 আর পাসপোর্ট ছাড়া কিছুই চায় না আমি শুধু I-20 আর পাসপোর্ট দিছি ভিসা ইন্টারভিউ এর সময় কোনো কিছু আমার কাছে চায় নাই আমার ভিসা ইন্টারভিউ ছিল মাত্র ৩০ সেকেন্ডের মতো ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট আমাকে প্রথম জিজ্ঞেস করছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো ইউএসএ আমি বলছি যে টু কন্ডাক্ট মাই মাস্টার্স তারপরে সে আমাকে ডিরেক্টলি বলছে হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ টিএ আমি বলতেছিলাম কোশ্চেনের আনসার কিন্তু আই এম শিওর ওই মহিলা কিছুই শুনতেছিল না ও হচ্ছে কম্পিউটারে কি টাইপ করতেছিল আমার বলা শেষও হয় নাই আর কি আমি বলতেছি আমার তো গ্রেডিং করতে হবে ক্লাস নিতে হবে এগুলো বলতেছি সো সে হচ্ছে কি একটা টাইপ করতেছিল এটা যখন উত্তর দিতেছি আমি তারপরে আমি বলার মাঝখানে সে আমাকে মানে ওই ব্লু লিফলেট দিয়ে বলে ইউ ভিসা ইজ অ্যাপ্রুভড সো ওটা খুবই স্মুথ ছিল আমার ভিসা ইন্টারভিউ আমি জানি না এটা আসলে স্মুথই হয় সাধারণত যদি আপনার কোনো মানে আপনি যদি ডিএস 160 টা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ হচ্ছে আসলে ওই ভিসা ইন্টারভিউতে কাউকে আমার মনে হয় না বাদ দেয় আসলে কখন বা আপনি যদি বাদ পড়েন তাহলে বাদ পড়বেন ওই যে ডিএস 160 ফর্ম ফিল আপের সময় ওরা অনেক কিছু লক্ষ্য করে আগে থেকে ওদের জিনিসগুলো প্ল্যান থাকে যে ও একে এই প্রশ্ন করব আপনি যদি ডিএস 160 খুব ক্লিয়ারলি খুবই সতর্কতার সাথে এবং খুবই মানে সব ডিটেইল ইনফরমেশন দিয়ে যদি আপনি ফিল আপ করেন সো আমার মনে হয় তখন ভিসা ইন্টারভিউটা অত জটিল হয় না এটা আমার ধারণা এটা সত্য না হইতে পারে ওরা হয়তো ইন্টারভিউ অনেক কিছু চেক করে আই ডোন্ট নো বাট আমার মনে হয়েছে এটা হয় আর কি কারণ মানে আমার থেকে কম হচ্ছে ফান্ড মানে আমার তো হচ্ছে ডেফিসিট ছিল ১৫০০ যেটা বললাম বাৎসরিক ডেফিসিট ছিল $১৫০০ প্রায় ১,৫০,০০০ টাকার মতো আমার থেকে কম ডেফিসিট ৬০ না $৭০ মতো ডেফিসিট অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে এরকমও আমি দেখছি আবার আমার থেকে বেশি ডেফিসিট $৫,০০০ ডেফিসিট কিছুই জিজ্ঞেস করেনি আমার মতো একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করে ছেড়ে দিয়েছে সো ডিএস 160 ফর্মটা অবশ্যই খুব ক্লিয়ারলি এবং অনেস্টলি ফিল আপ করতে হবে এটাই আসলে ভিসা ইন্টারভিউ এবং পর্যন্ত আর কি আপনার পাওয়া থেকে অফারটা পাওয়া থেকে ভিসা ইন্টারভিউ পর্যন্ত আপনার জার্নি সো এই জিনিসগুলা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর হচ্ছে এটা একটু মানে
সময় সাপেক্ষ এবং হয়তো ঝামেলা করো, কিন্তু এটা ওরকম না যে আসলে হবে না বা পারবো না। এটা খুবই ইজি আসলে, আপনি স্টেপ বাই স্টেপ যাবেন। আমি যেটা বললাম যে আমি ১ম এ আসলে জানতাম না, একদম এট ফার্স্ট আমি একদম কিছুই জানতাম না যে ভিসা ইন্টারভিউ আমার কি করতে হবে। আমি অফার লেটার পাইছি অনেক পরে। সো আমার এক্সপেরিয়েন্সটা ছিল আসলে অনেক অন্যরকম। সো কিন্তু আমার বন্ধু-বান্ধব, আমার কলিগ যারা ছিল ওরা আমাকে অনেক হেল্প করছিল আরকি। আ সো এই জার্নিটা একটু সময় সাপেক্ষ এবং মাঝে মাঝে হয়তো একটু বিরক্তিকরও, কিন্তু মানে এটা খুব সহজে পার করা যায়। একটু বিরক্ত লাগবে, কিন্তু আপনি এটা খুব সহজে আ উত্তরে দিতে পারবেন যদি honestly সব ইনফরমেশন ফিল আপ করেন। সো আমি শেষবারের মতো আরেকবার জিনিসটা রিভিউ করতেছি। আমি হচ্ছে একদম ফার্স্ট স্লাইডে চলে যাই। এটা খুবই ফার্স্ট না, সেকেন্ড স্লাইড। এই তো, এই স্লাইডটা। আরেকবার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ১ম এ I-20 টা পাবো। অফার লেটার অ্যাকসেপ্ট করলে I-20 পাবো। সেই I-20 দিয়ে DS-160 ফিল আপ করব এবং DS-160 তার অনেক ইনফরমেশন চাইবে। সবগুলো ইনফরমেশন, যত Facebook আইডি, যত আইডি সোশ্যাল মিডিয়া আছে, Twitter, Instagram সব দিব এখানে। একাধিক Facebook আইডি থাকলে সেটাও দিব। আরো অনেক কিছু লাগে, ওরা যা চায় আরকি। একটা খুবই উইয়ার্ড ছিল যে, আমার একটা প্রশ্ন থাকে খুবই উইয়ার্ড, সেটা হচ্ছে গত ৫ বছর আমি কোন ফোন নাম্বার ইউজ করছি। সো আমি সাধারণত ২ টা সিমই ইউজ করি। সো আমার তখন আরকি কনফিউশন মনে হয়, আচ্ছা আমি কি আরো অন্য কোনো ইউজ করছি? এরকম চলে আসে। সো সমস্যা নাই, চলে আসতে পারে। টেক ইউর টাইম। টেক ইউর টাইম, fill up all the information very carefully, submit it, then go to CGI portal, then after taking a date, pay the service fee, face the interview. That's all. That's all. এটা তেমন কোনো কঠিন কোনো কাজ না। এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন আনসার সেকশনের দিকে চলে যাই। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ থ্রো ইট। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন নাই? ভাইয়া, কারো কারো যদি কোশ্চেন থেকে ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারেন একটু। হ্যালো দাদা। হ্যাঁ, ফেবাল বল। দাদা, ওই অনেকগুলা কোশ্চেন আছে। একটা হচ্ছে যে এপ্রিল 15 পরে কি অফার লেটার আসে? এই ধরেন হ্যাঁ, যে এপ্রিল 15 পিএইচডি এর এর পরে জন্য। অফার লেটার আসে। এপ্রিল 15 এর পরে অফার লেটার আসে, সেটা হচ্ছে কোনটার জন্য ওয়েট করতেছিস? হ্যাঁ, আমি তো সবগুলোর জন্য ওয়েট করতেছি। 7টা এখনো আরে বাকি। 7টা বাকি, অফার লেটার পাইয়া বসে আছিস, এখনো 7টা বাকি। একটাই খালি পাইছে, বাকি সব রিজেক্টেড। যেটা পাইছিস সেটাই তো ভালো, আর তো কি লাগে। আচ্ছা, আমি যেটা বলি সেটা হচ্ছে, তুই হচ্ছে এপ্রিল 15 এর পরে অফার লেটার পাবি। সেটা হচ্ছে ওরা মাত্র ফার্স্ট রাউন্ড পাঠাইছে। এখানে জেনারেলাইজ করে বলা মুশকিল, তবে একটা জিনিস জেনারেলাইজ করে বলা যায়, সেটা হচ্ছে এপ্রিল 15 পর্যন্ত ইউএসএ নিয়মই হচ্ছে এটা, যে কোন ইউনিভার্সিটি যে কখন পাঠাবে এটা জেনারেলাইজ করে বলা মুশকিল। অনেক ইউনিভার্সিটি ফার্স্ট রাউন্ড পাঠায় দেয় ডিসেম্বরে, অনেক ইউনিভার্সিটি ফার্স্ট রাউন্ড পাঠায় ফেব্রুয়ারিতে, তাই না? কিন্তু একটা জিনিস জেনারেলাইজ করে বলা যায়, ইউএস এর সকল ইউনিভার্সিটি এপ্রিল 15 এর আগেই ওরা ফার্স্ট রাউন্ড পাঠানো শেষ করে দিবে, এবং তোর হচ্ছে এপ্রিল 15 এর আগেই ডিসিশন জানাইতে হবে। ফার্স্ট রাউন্ডে তুই যদি অফার লেটার পেয়ে থাকিস, আর যদি ফার্স্ট রাউন্ড অফার লেটার না পেয়ে থাকিস, সেক্ষেত্রে এপ্রিল 15 পরে অফার লেটার পাওয়ার সম্ভাবনা আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা, ওই ইয়েতে সব মিলায় হচ্ছে খরচ কত পড়তেছে? এই সেভিসে তো হচ্ছে আচ্ছা, আপনার $350, আর হচ্ছে যে হ্যাঁ, এর অ্যারাউন্ড, আগে মানে এটা আমি ভিসা। একদম কনফার্ম না, বুঝছিস? অ্যারাউন্ড আর হ্যাঁ কি। হ্যাঁ, এর আগেও ভিসার ওগুলোর জন্য আরো কিসের পেমেন্ট দিতে হবে না? ওগুলোতে কিরকম? আচ্ছা, হ্যাঁ, আরেকটা পেমেন্ট যেটা আমি বললাম, একটা তো ওইটা তো বললামই যে সেভিস ফি 350, আরেকটা হচ্ছে তোর ইসের ওই সিজিআই সিজিআই পোর্টালে তে। ডেট নেওয়ার পরে, হ্যাঁ, ডেট নেওয়ার পরে যে ফি, ওইটা সম্ভবত আমি দিছিলাম, ওটা তো ইএসডি তে ক্যালকুলেট করে, আমার ইউএসডি টা মনে নাই, কিন্তু 22,000 এর মতো দিছিলাম আমি আরকি। 22,000, যেটা আরকি ওই ইবিএল এ যা দিয়ে আসবি আরকি। আচ্ছা। ওইটার জন্য আরকি অনলাইন পে করা না করাই বেটার আরকি, বুঝছিস? হ্যাঁ। কিন্তু তুই হচ্ছে পরে পরে যখন সেভিস ফি দিবি, সেভিস ফি তুই অনলাইনে দিতে পারিস আরকি। সেভিস ফি চাইলে তুই আরকি নিজের কার্ড দিয়ে দিতে পারিস, যদি আরকি ওই ওপেন করে দেয়। ব্যাংক আরকি তোর জন্য ওপেন করে দেয় আরকি তাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই, ওই ইয়েতে কয়বার হচ্ছে ভিসা রিশিডিউল করা যায়? এটা একটা গুড কোয়েশ্চেন। কিন্তু তোর হচ্ছে বেশিবার রিশিডিউল করা লাগবে না। মানে ২-৩ বার, ২ বার তো করা যায়। কারণ আমি দেখছি, আমার ফ্রেন্ডই করছে ২ বার আরকি। ৩ বার ৪ বারও করা যায় সম্ভবত। মানে ১ম একটা ডেট নিছে, তারপর আরেকটা নিছে, তারপর আবার নিছে। হ্যাঁ, হ্যাঁ।
অন্য ভাই আমি হচ্ছে যে মানে সবাইকে একটু বলতে চাচ্ছি যে আমি মেসেজে একটা ইনস্ট্যান্ট মিট আইডি দিয়ে দিয়েছি, যদি এইটা টাইম শেষ হয়ে অফ হয়ে যায় তাহলে আপনার কাইন্ডলি ও আইডিটা জয়েন করা একবার একটু মানে এটা তো আসছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সবাইকে যাদেরকে কোশ্চেন আছে, আমাদের টাইম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যাদের কোশ্চেন আছে তারা সবাই হচ্ছে ওই যে আইডিটা দেওয়া হয়েছে ওই আইডিতে জয়েন করে ফেলবেন আর কি। সাথে সাথে আমি আছি আর কি, কোনো সমস্যা নেই, আমি আবার জয়েন করবো, কোশ্চেন আনসার সবগুলো করে ফেলবো। করে তারপরেই যাবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, হ্যাঁ, শৈবাল বল। হ্যাঁ ওই ইয়েতে, আচ্ছা তাহলে ওটা হচ্ছে 2-3 বার করা যায়। আর হ্যাঁ, হচ্ছে লাস্ট, মানে দুইবার আমি নিজেই করতে দেখছি। তোর অমিত দা দুইবার করছে আর কি। আচ্ছা 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 প্রথমে একবার নিছে, তারপরে আরেকবার নিছে আর কি, এরকম। সো আমি একবার চেঞ্জ করছি আর কি, প্রথমে একটা নিছি, তারপর ইমার্জেন্সি আরেকটা নিছি আর কি। তখন কি ঠিক আছে। প্রতিবারের জন্যই হচ্ছে ওই প্যারাগ্রাফ লিখতে হবে? হ্যাঁ, আর হ্যাঁ। আর প্যারাগ্রাফ ওইটা ওটা জাস্ট খালি নিজের কথাটা লিখলেই হয় যে আমার এই কারণ হচ্ছে তোর যদি আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার ছিল এটা আর কি একদম ভ্যালিড রিজন। কারণ আমার ক্লাস শুরু হবে আগস্টের 9 তারিখ। আমার ভিসা ইন্টারভিউ এর ডেট হচ্ছে পরের বছর, মানে 24 সালের মার্চে। সো এটা তো ইম্পসিবল। হুম হুম। আইদার আমাকে হচ্ছে ইমার্জেন্সি ডেট দিতে হবে, আদারওয়াইজ আসলে আমার যে ডেট আছে এটা বাদ দিয়ে দেওয়া হইবে এটা। সো আমি আর কি এভাবেই লিখছি যে আমাকে ইমার্জেন্সি ডেট না দিলে আমি আসলে মানে আমার ফার্দার স্টাডি আমি কন্টিনিউ করতে পারবো না। সো সাথে সাথে ওরা অ্যাপ্রুভ করে ফেলছে আর কি। ধর আমি এপ্লাই করার পরে 2-3 ঘন্টার ভিতরে ওরা অ্যাপ্রুভ করে ফেলছে এবং সাথে সাথে আমি আবার ইমার্জেন্সি ডেট নিয়েও ফেলছি, এরকম আর কি। আচ্ছা, আর লাস্ট একটা কোশ্চেন, এই সেভিস ফি যে হুম। দিব, এইটা হচ্ছে কোন হুম। ডেটটার জন্য দিব? একদম ফাইনাল যে ডেটটা নিতেছি, যে হ্যাঁ আমি মোটামুটি কনফার্ম যে এই ডেটে আমি ভিসা অ্যাপয়েন্টমেন্টে দাঁড়াবো, ওইটার জন্যই সেভিস ফিটা দিব? সেভিস ফির ব্যাপারটা হচ্ছে, না, সেভিস ফির ব্যাপারটা হচ্ছে তুই ধর একটা ডেট নিছিস, ডেট নিয়ে সেভিস ফি তুই পে করে ফেলতে পারবি, নো প্রবলেম। পরবর্তীতে তুই ডেট চেঞ্জ করলে ওই সেভিস ফি আবার নতুন করে দেওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সেভিস ফি ওটাই থাকবে আর কি। আচ্ছা, ওকে ওকে, ঠিক তা আছে। আমার তো কোশ্চেন শেষ কিন্তু আপাতত। হ্যাঁ, জাস্ট খালি একটা বিষয় যে মানে ডিউরেশনটা যেন 72 আওয়ার্স থাকে আর কি। তুই সেভিস ফি দিয়ে দিছিস, এর 72 ঘন্টা পরে যে কোনো ডেটেই তুই রিশিডিউল করে নিস, নরমালি নিস, যে কোনো সময় নিতে পারবি আর কি, 3 দিন পরে আর কি। আচ্ছা, দাদা অন্য কেমন? ভাইয়া, নাসের আল তিতুমের নামে একজনের একটা কোয়েশ্চেন ছিল যে টিকিট কখন কেনার ভালো সময় আর হাউজিংটা কি করে খুঁজতে হয় ভাইয়া। আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা লিমা, আমি তোমার প্রশ্নে আসতেছি, একটু সময় নাও, আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে নিই আগে। সেটা হচ্ছে যে টিকিট মানে সবাই যেটা করে, আমি সেটা বলি, এটা আসলে এটা ইন ইউর ওন রিস্ক, এটা তোমার করতে হবে। সেটা হচ্ছে যে টিকিট যেটা করে সবাই, যেটা হচ্ছে আগেই মানে ভিসা ইন্টারভিউ এর ডেটটা নিয়েই কেটে ফেলে। কারণ সাধারণত না, 99.99% ক্ষেত্রেই যদি তোমার অ্যাসিস্ট্যান্টশিপ থাকে, সেই ক্ষেত্রে মানে রিজেকশনের রেট খুবই অল্প, রিজেকশন হয় না আরকি, না হয় না বললেই চলে। সেই ক্ষেত্রে টিকিটটা আগে কেটে ফেললে যেটা হয়, তুমি যদি ভিসা ইন্টারভিউ এর পর্যন্ত কনফার্মেশন একদম ভিসা, হ্যাঁ তোমাকে ব্লু লিফলেট দিছে, তারপরে যদি তুমি টিকিট কাটতে চাও, সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার এটা করতে হয়েছে আসলে, আমার কোনো অপশন ছিল না তখন আর কি। তো আমার খুব শর্ট টাইমের মধ্যে হয়েছে। আমি প্রায় এখানে আসার জন্য আমার 3 লক্ষ টাকা টিকেটে গেছে, শুধু টিকিট কাটছি আমি। কিন্তু যে জিনিসটা হয়, তুমি যদি এখন যারা তোমার অফার লেটার পেয়ে গেছো, তারা যদি ভিসা ইন্টারভিউ ডেট পেয়ে যাও, যে ওকে ভিসা ইন্টারভিউ আমি ডিউ টাইমে ডেট পেয়ে গেছি, সো তাহলে তো আর কোনো বাধা নাই। ভিসা ইন্টারভিউ একটা বাধা, যে তুমি যদি ঠিক মানে ভিসা ইন্টারভিউ ডেট তোমার ক্লাস শুরু হওয়ার আগে না পাও, তাহলে তো তুমি যেতে পারতেছো না। ওখানে একটা ব্যারিয়ার আছে, তাই না? সো রিশিডিউল করে হোক, ইমার্জেন্সি ডেট নিয়ে হোক, তুমি যদি ভিসা ইন্টারভিউটা তুমি যদি আগে পেয়ে যাও, মানে তোমার একটা যে সুইটেবল পজিশন, যে ওকে এই টাইমে আমি ভিসা ইন্টারভিউ ফেস করব, তারপরে আমি 1 মাস পরে ফ্লাই করব বা ওই সময় আমার ক্লাস শুরু হবে, ওটা পেয়ে যাওয়ার সাথে সাথে টিকিট কেটে ফেলাটা বেটার। কারণ তখন মানে মিনিমাম এটা ডিপেন্ড করে টাইমের উপর, তুমি যত কাছাকাছি যায় কিনবা তত তোমার প্রাইস বাড়তে থাকবে। তুমি যদি আগে কিনে ফেলো, তোমার প্রাইস অনেক কম পড়বে আর কি। আর একটা কি জিনিস হলো হাউজিং, রাইট? হাউজিং এর ব্যাপারটা যেটা হয়, এটা একটা কমপ্লিকেটেড ইস্যু। আমি যেটা করছিলাম আমার ইউনিভার্সিটিতে যেটা হয়, এটা আমার এক্সপিরিয়েন্সটা বলি, তারপর একটা জেনারেল ফিগার, আই মিন ফেনোমেনা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ইউনিভার্সিটিতে যখন আমি মানে অফার লেটার অ্যাকসেপ্ট করছি, ওরা আমাকে I-20 পাঠাইছে।
I-20 পাঠানোর 2 দিন পরে ওরা আমাকে একটা মেইল দিছে। মেইল দিয়ে বলছে, মেইলের মধ্যে অনেকগুলো গ্রুপের লিংক দিয়ে দিছে যে এই গ্রুপ এইগুলা হচ্ছে এখানে খুবই মানে অ্যাক্টিভ, ওরা কাজ করে, ওরা হাউজিং এর জন্য এই করে সেই করে, তুমি হচ্ছে এদের সাথে অ্যাড হইতে পারো। মানে ফেসবুক গ্রুপের মতো। একটা ফেসবুক গ্রুপ আর একটা ছিল সম্ভবত ইনস্টাগ্রাম গ্রুপ। সো আমি ওগুলোতে অ্যাড হইছি। অ্যাড হওয়ার পরে দেখি যে আমাদের এক বাংলাদেশী ভাই হচ্ছে উনি বাসা ঠিক করছে। সো উনি আরেকজন পার্টনার খুঁজতেছে আরকি। সো আমি উনার সাথে নক দিছি যে ভাই আমি হচ্ছে আপনার সাথে উঠতে চাই। সো এরকম ভাবে হয়। তো ইউনিভার্সিটি গুলো অনেক হেল্প করে। সো অনেক সময় ইউনিভার্সিটি যে ইন্টারন্যাশনাল, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল অফিস থাকে। সেই অফিসে মেইল দিলে ওরা আরকি এগুলাতে অনেক হেল্প করে প্রথমত। আর দ্বিতীয়ত এটা একটা ওয়ে। যদি কোনো ওয়ে না থাকে তাহলে এটা। আর সবচেয়ে সহজ ওয়ে যেটা অফার লেটার অ্যাকসেপ্ট করে তারপরে হচ্ছে ওই ভিসা ইন্টারভিউ এগুলা ফেস করার পাশাপাশি, মানে এগুলা প্রসেস করার পাশাপাশি ওই ইউনিভার্সিটির বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে, অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশি এবং ইভেন ভাগ্য ভালো হলে ডিউ ফিজিক্স এর কেউ থাকতে পারে, তাই না? বা ঢাকা ভার্সিটির কেউ থাকতে পারে, বা বুয়েটের, বা যে জায়গায় থাকুক না কেন, তাদের সাথে যোগাযোগ করা, বাংলাদেশি কমিউনিটির সাথে যোগাযোগ করা যে ভাই আমি আসবো, আমার কি এরকম একটা বাসা লাগবে, সো আমার কি এরকম পসিবল কিনা যে একটা বাসা দেখা বা এরকম। সো এটা একটা সবচেয়ে সহজ ওয়ে। এছাড়া ইন্টারন্যাশনাল অফিস প্রত্যেকটা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস থাকে, ওই অফিসে মেল দিলে ওরা আর কি অনেক হেল্প করে আর কি, হেল্পফুল হয় ওরা আর কি। আচ্ছা ভাই, এই অন ক্যাম্পাস থাকা ভালো নাকি অফ ক্যাম্পাস? অন ক্যাম্পাস হচ্ছে একটু খরচ বেশি হয়। সো এটা এই ক্ষেত্রে আমি বলবো যে একটু ট্রিকি হওয়া বেটার। কারণ হচ্ছে যেমন আমি এমন একটা জায়গায় থাকি, আমার এখান থেকে আমার ইসে পর্যন্ত যাইতে, আমি অফ ক্যাম্পাস থাকি, কিন্তু আমার এখান থেকে ক্যাম্পাসে যাইতে, মানে আমার ডিপার্টমেন্ট পর্যন্ত যাইতে হেঁটে যেতে 10 মিনিট লাগে। সো এটা অফ ক্যাম্পাস হলো অন ক্যাম্পাসের মতোই আরকি। মানে আমি যেকোনো সময় আরকি হেঁটে ডিপার্টমেন্টে চলে যেতে পারি। সো চেষ্টা করা উচিত যে এরকম জায়গায় হলে তাহলে মানে একদম যেখান থেকে আরকি ক্যাম্পাসের শেষ ওইখানেই আমার অ্যাপার্টমেন্ট। সো আমার আরকি অ্যাপার্টমেন্ট থেকে দেখা যায় ক্যাম্পাসের বর্ডার দেখা যায় এরকম আরকি আমার বাসা থেকে। সো এরকম হইলে বেটার আমার জন্য মনে হয়। যেমন আরো অনেকে থাকে একটু দূরে থাকে। বেশিরভাগ ইউনিভার্সিটি আরকি ওই ইসে থাকে। বাস থাকে আরকি। সো বাসে যাতায়াত করা যায়। সো ওটার তেমন একটা প্রবলেম হয় না। অফ ক্যাম্পাস থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে একটু খরচ কম হয় আরকি। আর অন ক্যাম্পাস থাকলে খরচটা একটু বেশি হয় আরকি। অবশ্যই আমি বলব যে অফ ক্যাম্পাস থাকাটাই বেটার। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এটাই বলে আরকি। দাদা আমার একটা কোশ্চেন ছিল। লিমা বলো। জি দাদা, হচ্ছে আপনি বললেন যে DS 160 ফর্ম ফিল আপ করার পরে আমাদেরকে সিজিআই পোর্টাল থেকে আমাদের ভিসার স্লটটা বুক করা উচিত। আমি যদি DS 160 ফর্মটা মানে যে নাম্বারটা আমার আসে জেনারেট হয়, সেই নাম্বারটা দিয়ে যদি আমি সিজিআই পোর্টালটা ওপেন করে ভিসার ডেটটা বুক করি, তাহলে কি আমি কোনো প্রবলেম ফেস করব? এটাই আমি প্রথমে আরকি বলতে চাচ্ছিলাম, মানে তখন বলতেছিলাম প্রবলেম আসলে যদি এমবাসি অনেক সময় তো ওরা অপারেট মানে অনেক কিছু দেখে আরকি। যদি ওরা বুঝতে পারে তাহলে হয়তো ওরা আরকি তোমার ডেট ক্যান্সেল করে দেওয়ার রাখে, রাইট রাখে। সো ওরা যেকোনো সময় তোমার ডেট ক্যান্সেল করে দিতে পারে, যেটা ওরা আরকি ধরতে পারে বা বুঝতে পারে। অনেক সময় ওরা হয়তো বুঝে ফেলতেও পারে আরকি। সো মানে বেশিরভাগ ক্ষেত্রে ওরা বুঝে ফেলতে পারে। সো এটা বেটার। শুধু কোনো রিস্ক নেওয়ার কি দরকার? তুমি জাস্ট আগে ওই DS 160 টা সাবমিট করে তারপরে সিজিআই এর দিকে অগ্রসর হও আরকি। এটাই বেটার আরকি। ইভেন আমি বলি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা বললে আরো সুবিধা হবে। আমার খুবই টাইট শিডিউল ছিল আরকি। আমার অফার লেটার আসছিল বোধহয় জুলাই আরকি। সো খুবই টাইট শিডিউল ছিল। যে আমি মানে আগস্টের 9 তারিখ, জুনে আমার অফার লেটার আসছে। আগস্টের 9 তারিখ হচ্ছে ক্লাস। সো আমার 1 মাস সময় আছে। এর মধ্যে করতে হবে। এর মধ্যে এত কিছু করতে হবে। তারপরেও কিন্তু আমি ওই জিনিসটা ফলো করছি। কারণ হচ্ছে আমাকে আমার যে সিনিয়র ছিল বা আমার বন্ধু যারা ছিল ওরা আমাকে এই পরামর্শই দিছে যে এটা করিস না। এটা করলে আরো ঝামেলা হবে তোর। এইজন্য আমি আরকি এটা করি নাই। যদি ধরো আমি তাই করি আর আমার টিকেট বাদ দিয়ে দিল, তাহলে তো আরো সমস্যা, তাই না? সো এটা বেটার যে আগে DS 160 টা সাবমিট করে ফেলাই বেটার আরকি। আচ্ছা দাদা, আরেকটা কোশ্চেন ছিল যে আপনি যে বললেন টিকিটটা আগে কেটে ফেলার। তো আমি যদি টিকিটটা আগে কেটে ফেলি, সে আমি আগস্টের 5 তারিখে কাটলাম। এখন আমার যদি কোনো কারণে ভিসা পেতে লেট হলো, তাহলে তখন কি আমার সেটা রিশিডিউল করার কোনো অপশন আছে টিকিটটা? হ্যাঁ, ওইটা রিফান্ড করা যায়। আমি টিকেট কাটছিলাম হচ্ছে একটা এজেন্সির দ্বারা আরকি। সো একটা মানে আমাদের ডিপার্টমেন্টের রিয়াজুল আলম ভুইয়া ভাই ছিল। উনি আর আমি একসাথে ব্রেকে চাকরি করতাম তখন। সো উনি বেসিক্যালি আগে টিকেট কেটে ফেলছিল। সো উনি আমাকে
ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল, উনি একটা অপশন নিছিল যে ওই যে এজেন্সি ছিল ওরা ওনাকে একটা অপশন দিছিল যে তুমি টিকিট কাটবা, কিন্তু তুমি যদি রিশিডিউল করতে চাও তাহলে তোমার 5,000 না কয় হাজার টাকা বেশি দেওয়া লাগবে, এরকম একটা। তাহলে আচ্ছা আর কি ওই অপশনটা ওরা ওপেন রাখবে আর কি। এখন রিস্ক 5,000 টাকার রিস্ক নেওয়াই যায়, ঠিক আছে। আমি যদি ক্যান্সেল করতে চাই অথবা রিশিডিউল করতে চাই, তাহলে আমি এই 5,000 টাকা দিয়ে ওই অপশনটাই নিই। আর যদি তুমি এমন যে না আমি ওই ডেটেই যাব, আমি এটা রিশিডিউলও করবো না ক্যান্সেলও করবো না, তাহলে আর কি ওই রকম 5,000 না কয় আমি ভুলে গেছি এরকম একটা স্মল অ্যামাউন্ট আর কি, 1 থেকে 5,000 এর মধ্যে ওই টাকাটা বেশি দিয়ে সে আর কি ওরকম অপশনটা ওপেন রাখছে যে সে চাইলে পরে রিশিডিউল করতে পারবে অথবা ক্যান্সেল করতে পারবে আর কি। সো ওই অপশন থাকে আর কি, ডোন্ট ওয়ারি। আচ্ছা। আর দাদা আরেকটা বিষয় ছিল, আমার I-20 আসছে, তো সেখানে আমার যে হেলথ ইন্স্যুরেন্সের পার্টটা সেটা আমার ইয়েতে দেখায়নি, I-20 তে। মানে শুধু টোটাল স্যালারিটা দেখানো হয়েছে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স যে পার্টটা কভার করে সেই পার্টটা বাদ দিয়ে শুধু টোটাল স্যালারি যেটা টিউশন ফি এবং আমার বুকস এই বাবদ যে টাকাটা হবে সেটা দেখাইছে। তো এটা কি কোনো প্রবলেম না? এভাবেই লিভিং এক্সপেন্স এটা কি দেখাইছে না? জি লিভিং এক্সপেন্স এটা কি দেখাইছে, মানে আহ, ফিনান্সিয়ালস এর মধ্যে? জি লিভিং এক্সপেন্স দেখিয়েছে, প্লাস বুকস এর পার্ট দেখিয়েছে, টিউশন এন্ড ফিস এই 3টা পোর্শন আছে। কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের যে পার্টটা দেখাবে যেটা 2000 বা 1700 এরকম, হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ, এটা থাকে সবাই, আমার I-20 তে আছে। আচ্ছা আমি বুঝতে পারছি। তুমি তুমি কি করছো, আচ্ছা তুমি হচ্ছে কি ওই তোমাকে কি ওরা হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে অফার লেটার যখন দিছিল তখন কি কিছু বলছিল যে জি হেলথ আমার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কভার কভার করবে? করছে তারা, এবং সেটা অফার আচ্ছা, লেটারে ভালোভাবে দেয়া আছে। কিন্তু I-20 ও তে তাইলে আমার মনে হয় যে তুমি ফার্দার এটা প্রসিড করার আগে তুমি কি DS-160 ফর্ম ফিল আপ শুরু করে দিছো? না এখনো করিনি। আচ্ছা, তুমি হচ্ছে যেটা করো, তুমি আজকে একটা ইউনিভার্সিটির একটা মেল দিতে পারো যে আমার হেলথ ইন্স্যুরেন্সের কথা I-20 তে লেখা নাই আর কি, সো এটা কি কোনো প্রবলেম হবে কিনা। এটা আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। এটা I-20 টা সাধারণত মানে ইউনিভার্সিটি তৈরি করে, ওদের একটা লাগে আর কি, মানে অনুমতি লাগে আর কি। ওইটাকে বলে হোমল্যান্ড সিকিউরিটি সামথিং, লাগে একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অফ ইউএসএ। ওই ডিপার্টমেন্টের অনুমতি সাপেক্ষে ইউনিভার্সিটি I-20 তৈরি করে। সো মোরললেস সবার I-20 দেখতে সেমই হয়। হয়তো তুমি দেখছো তোমার অনেক বন্ধু বান্ধবের ক্ষেত্রে যেটা আছে, বা সিনিয়র বা জুনিয়রের ক্ষেত্রে এটা আছে, তোমার ক্ষেত্রে নাই, তাই তো? এটা আমার ক্ষেত্রেও সেম। আমার I-20 তেও আমি দেখতেছি যে এখানে হেলথ ইন্স্যুরেন্সের কথাটা লেখা আছে, মেনশন করা আছে। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি একটু ভেরি করতে পারে, কিন্তু ফরম্যাটটা সেম থাকে। তারপরেও তুমি শিওর হওয়ার জন্য ওই ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল অফিস বা যে কোঅর্ডিনেটর যেই তোমাকে I-20 টা প্রোভাইড করছে তাকে একটা মেল দাও যে আমার I-20 তে ফিনান্সিয়ালস এই ফিনান্সিয়ালস টেবিলে হেলথ ইন্স্যুরেন্সের কথা কেন মেনশন করে না, এটা কি কোনো সমস্যা কিনা জাস্ট করে জানতে চাও। আমার মনে হয় এটা খুব সমস্যা, আমার অফার মনে হয় না লেটারে এটা। টোটাল অ্যাওয়ার্ডেড অ্যামাউন্ট যেটা আমার টিউশন ফি প্লাস মানে স্যালারি হিসেবে দিবে সেটা ছিল 52,000 সামথিং ডলার। কিন্তু যখন হলো আমার I-20 দেওয়া হয়েছে তখন সেখান থেকে $2,000 বাদ দিয়ে হেলথ ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্টটা সেটা বাদ দিয়ে $50,000 এরকম দেখানো হয়েছে। মানে এটাই আমি ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে তোমার টোটালে যেটা লেখা আছে, দেখো ফিনান্সিয়ালস এর নিচে টোটাল লেখা আছে না, ফিনান্সিয়ালস এবার সাম আপ করে জি ওইখানে যে অ্যামাউন্ট লেখা আছে সেটাকে তোমাকে যে অফার যে ওরা করছিল প্রথমে জি ওটার থেকে কম 2,000 বা কিছু কম, হ্যাঁ 2,000 কম, 2,000 কম তাহলে যেটা তোমার টেনশন করার দরকার নাই। তাহলে ওটা হচ্ছে ওরা ইন্টারনালি ম্যানেজ করে, যে কারণে ওটা আর কি ওরা করে না। মানে আচ্ছা এটা মানে আসলে হেলথ ইন্স্যুরেন্স পলিসিটা ভিন্ন ভিন্ন রকম হয় তো, ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটির, সো ওইটা এই জন্য মেনশন করে না। তারপরেও তুমি হচ্ছে এনশিওর হওয়ার জন্য একবার মেল দিয়ে দেখতে পারো, যেটা উল্লেখ করা নাই যে কেন আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, মেনশন করা বলতে পারো আর কি। থ্যাংক ইউ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। দাদা আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ শিওর। এমার্জেন্সি ডেট নেওয়া বেটার নাকি রিস্কেজুল করা বেটার? আর এমার্জেন্সি যদি ডেট নেই এটা ঠিক কতদিন আগে নেওয়া উচিত? আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন। এখন ইমার্জেন্সি ডেট রিস্কেডিউল করে যদি তুমি হচ্ছে কাঙ্ক্ষিত ডেট পেয়ে যাও, সো সেই ক্ষেত্রে ইমার্জেন্সি নেওয়ার তো কোনো দরকার নাই। মানে ধরো তোমার হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ তোমার ক্লাস, ওকে? সো আগস্টের 10 তারিখ যদি তোমার ক্লাস হয় এবং তুমি তোমার ধরো তাহলে তোমার জুন জুলাই এর মধ্যে তোমার যদি ভিসা ইন্টারভিউ এর ডেট তুমি পাও রিস্কেডিউল করা, মানে তুমি আর কি নরমালি
লগ ইন করে যদি দেখতে পাও যে 10 তারিখ ডেট খালি আছে জুন জুলাই, সো তুমি ওটা নিতে পারো। সো সেই ক্ষেত্রে তোমার তো ইমার্জেন্সি নেওয়ার কোনো প্রয়োজনই পড়তেছে না। ইমার্জেন্সি তুমি তখন নিবা যে আসলে রিস্কেডিউল করেও তুমি এমন ডেট যেটা তুমি যে ডেটে তুমি ভাইবা দিয়ে ক্লাস ধরতে পারবা না, সো সেই ক্ষেত্রে তুমি ইমার্জেন্সির জন্য অ্যাপ্লাই করবা। আরেকটা জিনিস হচ্ছে যে ইমার্জেন্সি ডেট অবশ্যই মানে অবশ্যই না, মানে 7 দিন আগে মিনিমাম নেওয়া উচিত আর কি। মানে ধরো আজকে আমি দেখতেছি আজ থেকে 7 দিন, এইটা কি এইটা আসলে যদি ওরা এলাও করে তোমাকে ইমার্জেন্সি অমুক ডেটে নেওয়ার জন্য, তাহলে তুমি নিতে পারবা, কিন্তু একটা স্পেস রাখা ভালো। মিনিমাম 1 সপ্তাহ, যে আজকে আমি দেখতেছি 7 দিন পর একটা ডেট আছে ইমার্জেন্সি, সেটা আমি নিতে পারি, কিন্তু কালকে একটা ডেট আছে, এটা নিলে আসলে জিনিসটা কেমন আমি জানি না। এটা ওরা মনে হয় প্রথমত এলাও করবে না, দিবেই না, দেখাবেই না, ওই ডেটটা সই করবে না। আর শো করলেও মিনিমাম 7 দিন ডেট গ্যাপ রাখাটা বেটার, আমার ক্ষেত্রে এটা মনে হয় আর কি। আচ্ছা, সো আগে রিস্কেজুলিং করার ট্রাই করে দেখবো আর কি। এক্স্যাক্টলি, আগে রিস্কেডিউল করার ট্রাই করে দেখো, এবং তুমি যেহেতু 3-4 বার ঢুকতে পারবা, প্রতিদিন লগ ইন করতে পারবা সিজিআই পোর্টালে, প্রতিদিন ঢুকে আর কি একবার দুবার করে দেখলা যে আসলে রিস্কেডিউল হচ্ছে কিনা, যদি তোমার কাছে এনাফ টাইম থাকে। কিন্তু তোমার যদি মনে হয় যে না আমার আসলে সময় হচ্ছে না, মানে সময় সংকুল আমার কম হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি চাইলে এখন ইমার্জেন্সির জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারো। তবে যদি সময় থাকে রিস্কেডিউলের জন্য কিছুদিন ওয়েট করা যায় আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। দাদা, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে দুইজন যদি হচ্ছে F1 ভিসার ক্ষেত্রে মানে ভিসার জন্য অ্যাপ্লাই করি বাট ম্যারিড, তো সেই হুম। ক্ষেত্রে কি হচ্ছে ভিসা ইন্টারভিউ এর সময় হচ্ছে একসাথে ইন্টারভিউ ফেস করার কোনো অপশন আছে, বা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট তখন নিতে হবে? প্রথমত হচ্ছে আমার যতদূর মনে হয় অপশন নাই, কারণ এরকম আমি একজন দেখছি, এরকমও একজনের সাথে আমার পরিচয় ছিল, সেটা হচ্ছে আমি মানে আসলে অনেকের সাথে আমার এরকম, আমার কাছে অনেকগুলো অপশন এরকম ছিল আর কি। এরকম ফেনোমেন আমি দেখছি, কারণ হচ্ছে ওই ব্র্যাকেট যখন আমি কিছুদিন চাকরি করছি তখন অনেক অ্যাপ্লাই করছে, তো আমার বন্ধু বান্ধব এবং ব্র্যাকের যারা কলিগ সবাই অ্যাপ্লাই করছে, তো so আমার আর অনেকের সাথে জানা পরিচয় হয়ে গেছিল অ্যাপ্লিকেশন করার সময়। আর যারা অ্যাপ্লাই করে সবার সাথে সবার একটা ভালো কমিউনিকেশন থাকে। এরকম আমি একজনের ক্ষেত্রে দেখছি, উনি এবং ওনার ওয়াইফ দুইজনই আর কি পাইছে, অ্যাসিস্ট্যান্টশিপ পাইছিল। ওনার হচ্ছে সেপারেটলি গেছে আর কি। তো এরকম ক্ষেত্রে তোমার যদি F2 ভিসা না হয়, দুইজন যদি F1 হয়, তাহলে আর কি একসাথে সম্ভবত নাই, একসাথে নাই, সম্ভবত নাই, একসাথে তুমি দিতে পারবে না। আর সেই ক্ষেত্রে তুমি ম্যারেজ সার্টিফিকেট, যেটা নিকাহনামা বা ম্যারেজ সার্টিফিকেট, আমার মনে হয় না সেটা নেওয়ার দরকার আছে, বাট ইউ ক্যান ক্যারি। আমি যেটা বললাম সকল ডকুমেন্ট সাথে নিয়ে যাবে আর কি, কখন যায় কি চাই বলা যায় না। ঠিক আছে, সার্টিফিকেট এসএসসি থেকে শুরু করে সবগুলো নিয়ে গেছিলাম আমি আর কি। সো আমি বলবো, সাজেস্ট করবো এটাই, সব ডকুমেন্ট যত তুমি এই যে সিজিআই পোর্টালে একটা ফি পে করবা, এটার যে রসিদ, তারপরে হচ্ছে ওই সেভিস ফি এর যে রিসিপ্ট, সব নিয়ে যাবা। ঠিক আছে, এবং নিকানামা তুমি দুজনেই তোমরা নিয়ে যেতে পারো, যদি মানে যে যাবে হাজবেন্ড ওয়াইফ তার নিয়ে যেতে পারে আর কি, চাইলে এটা বেটার আর কি। ঠিক আছে, সো যদি দেখতে যায় দেখাবা, আমার মনে হয় না দেখতে যাইবে, কারণ তুমি F1 এর জন্য যাচ্ছ, সো এটা কোনো ব্যাপার না আর কি সেই ক্ষেত্রে। আচ্ছা, আর দাদা হচ্ছে যে ওই ডিএস 160 যে ফর্মটা, ওখানে কি কোথাও ম্যারিটাল স্ট্যাটাস বা কিছু থাকে ওই ফর্মে? হ্যাঁ, 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 ওখানে থাকে। তাহলে ওখানে যদি হচ্ছে সিঙ্গেল দি আর এরপরে যদি হইতেছে বিয়ে হয়, তাইলে কি ওইটা আবার আপডেট করতে হবে বা? না, এটা একটা এটা একটা গুড কোশ্চেন। আসলে অনেকের ক্ষেত্রে এটা হয় যে হয়তো এখানে আর আমেরিকাতে আসে, তারপরে গিয়ে বিয়ে করে। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার নিজের ডিএস 160 কিছু করা লাগবে না। ধরো একজন সে হচ্ছে অলরেডি আমেরিকাতে আছে, এখন তারপরে হচ্ছে সে 2 মাস পরে গিয়ে বিয়ে করলো, বা বিয়ে করে আমেরিকাতে আসলো, ওয়াইফের জন্য পাঠায় নাই F2 বা F1 কিছু পাঠায় নাই, মানে এই I-20 কিছু ইউনিভার্সিটিকে বলে নাই। সেই ক্ষেত্রে যেটা করতে পারে, ইউনিভার্সিটিকে বললে ইউনিভার্সিটি হচ্ছে একটা I-20 ওই তার ওয়াইফের জন্য করে দিবে, প্রডিউস করে দিবে, ওটা ওয়াইফের কাছে চলে যাবে। সেই I-20 দিয়ে সে একটা ডিএস 160 ফর্ম ফিল আপ করবে, তখন সে দিবে যে সে ম্যারিড, কিন্তু তোমার তখন আর কিছু করার নাই আর কি। ঠিক আছে, তখন তুমি তোমার ডিএস 160 আবার নতুন করে ঢুকে চেঞ্জ করতে হবে, এরকম কোনো ব্যাপার নাই আর কি। সে তখন এটা চেঞ্জ করে তারপরে সে ভিসা ইন্টারভিউ ফেস করবে, তারপরে সে আসবে আর কি, জিনিসটা এমন। জি দাদা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওয়েলকাম।
ভাইয়া সার্টিফিকেট গুলোর কি অরিজিনাল কপি নিয়ে যাওয়া লাগবে? আর আসলে ওরা সত্যি কথা বলতে সার্টিফিকেট দেখতে চায় না, কিন্তু সার্টিফিকেট অরিজিনাল কপি নিলে নিতে পারো আর কি, যদি থাকে, না থাকলে তো কিছু করার নাই আর কি। আহ, আমার মনে হয় সার্টিফিকেট কখনো দেখতে চাবে না, তারপরেও থাকলে নিয়ে যাওয়া বেটার অরিজিনাল কপি। আর যদি না থাকে তাহলে নাই, সমস্যা নেই। কারো দেখতে চায় না, আমি বলতেছি জাস্ট টু বি ইন দ্য সেফ জোন। আচ্ছা দাদা, একটা কোশ্চেন। এই বল। বললেন যে DS 160 তে হচ্ছে এই গ্রাজুয়েশন ইয়ার বা এই জিনিসগুলো হচ্ছে দেওয়া লাগে। তো এখন আমাদের তো গ্রাজুয়েশন ইয়ার হচ্ছে অনেকগুলা, তো কোনটা দিব? ধরেন ইয়ের জন্য এই পরীক্ষায় না, না, বসছি আমি একটা, এটা পরীক্ষা হইছে একটা, এটা রেজাল্ট আমার থেকে হইছে ভালো, একটা। এটা আমার থেকে ভালো কেউ বুঝবে না তোর প্রশ্ন, ঠিক আছে? সো আমি বুঝছি, কারণ আমি তো স্পেশাল পরীক্ষা দিচ্ছি। সো আমার একটা ধারণা আছে, আমি তোর কথা বুঝতে পারছি। এটা হচ্ছে কি, মানে তুই যখন হ্যাঁ, ধর, এটা হচ্ছে তোর যে এটা আছে না, ওই কি বলে, ট্রান্সক্রিপ্টটা আছে না, ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্টের ভিতরে রেজাল্ট পাবলিশিং ডেট, একটা ডেট থাকে। তো আমি সব সব হ্যাঁ, জায়গায় আমি যখন অ্যাপ্লাই করছি তখন আমি গ্রাজুয়েশন ইয়ার বলতে ওইটা দিছি, এবং আমি যখন DS 160 বা অন্য ফর্ম ফিল আপ করছি তখনও ওই ইনফরমেশন যখনই আসছে আর কি, আমি আর কি ওই রেজাল্ট পাবলিশিং ডেটটাকেই আমার গ্রাজুয়েশন ইয়ার বা গ্রাজুয়েশনের ডেট হিসেবে উল্লেখ করছি আর কি। সো যে যতগুলো স্পেশাল থাক বা যাই থাক না কেন, ঠিক আছে, রিএডমিশন স্পেশাল যাই থাক না কেন, ট্রান্সক্রিপ্টের মধ্যে যে লাইনটা থাকবে আর কি, রেজাল্ট পাবলিশিং ডেট, এটা ই থাকে, কলাম থাকে ফার্স্ট পেজে, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, সিজিপিএ, তারপরে একটা নিচের দিকে থাকে রেজাল্ট পাবলিশিং ডেট। ওই ডেটটাকে গ্রাজুয়েশন ইয়ার বা গ্রাজুয়েশন ডেট হিসেবে কনসিডার করতে পারো। আচ্ছা। আর 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 ভাই ওই আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের তো হচ্ছে এখন মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা চলতেছে, কিন্তু ইউনিভার্সিটি গুলাতে বেশিরভাগই হচ্ছে আমি যেটা করছি যে মাস্টার্স অনগোয়িং হচ্ছে দেখাইছি। তো ভিসাতে কি এইটার ডকুমেন্ট চাইতে পারে বা এটা নিয়ে কি কোনো ঝামেলা হইতে পারে? না, 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 এইগুলা কিছুই চাইবে না। তারপরে তুই হচ্ছে মাস্টার্স অনগোয়িং বলছিস না, এখন তো তোর পরীক্ষা শেষ নাকি? না, সো এটা ফাইনাল কোনো চলতেছে। ফাইনাল চলতেছে, তাই না? সো এটা এখন আসলে এগুলা কোনো কিছু দেখতে চাইবে না, ঠিক আছে? তারপরে তুই চাইলে ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে পারিস, যে আমি পরীক্ষা দিচ্ছি দেখেন। যদি কিছু জিজ্ঞেস করে, আমি শিওর এগুলা কিছু জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তারপরেও অ্যাডমিট কার্ডটা আচ্ছা সাথে নিয়ে যেতে পারিস, যে মাস্টার্স পরীক্ষার অ্যাডমিট কার্ড সাথে আছে, যে আমার পরীক্ষা চলতেছে। দ্যাটস অল। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ইয়া, ওয়েলকাম। আর কারো প্রশ্ন আছে কোনো? ভাইয়া আমার হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স আসছে, তারা অ্যাকসেপ্টেন্স এন্ড এভরিথিং দিচ্ছে, বাট তারা বলছে যে মাস্টার্স শেষ হইলে মাস্টার্স এর সার্টিফিকেটটা তাদেরকে পাঠাতে হবে, গ্রেডস এন্ড এভরিথিং। তো এই জিনিসটা কি আমার ওই যে ডিএস তারপরে ভিসা ইন্টারভিউ এগুলোতে কোনো প্রবলেম করবে কিনা? না, 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 এগুলা এখানে কোনো, ইভেন আমি একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, যদিও জিনিসটা শেয়ার করা ঠিক কিনা জানি না, তারপরেও করি। সেটা হচ্ছে, আমার এখানের এক কলিগ আছে, মানে হচ্ছে আমার এখানের এক ক্লাসমেট আছে। ওর ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ইউনিভার্সিটিতে জিআরই হচ্ছে ম্যান্ডেটরি। তো ওর হচ্ছে রিসার্চ প্রোফাইল খুব, মানে একটু ভালো আর কি, মোটামুটি ভালো। তো ওর ওর হচ্ছে প্রফেসর আর কি খুব পছন্দ করছে। সো ও প্রফেসর আর কি খুবই করছে, মানে আদার যে তোমার প্রসিডিউর যেগুলো থাকে, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস, তারপরে গ্রাজুয়েট কমিটি, সবাই ম্যানেজ করে ওরে নিছে, বা ওর জন্য কথা বলছে আর কি। সো কিন্তু ওর হচ্ছে জিআরই নাই আর কি। সো কিন্তু ইউনিভার্সিটি তখন ওকে কন্ডিশনাল একটা অফার লেটার দিছিল, যে তোমার হচ্ছে জিআরই এখানে এসে সাবমিট করা লাগবে, যেখানে হোক, পরে হলেও করতে হবে। তারপরে হচ্ছে কন্ডিশনাল অফার লেটার দেওয়ার পরে ও আর কি ওটা এগ্রি করছে। এগ্রি করলে ওরা I-20 প্রডিউস করে পাঠাইছে, নরমাল I-20 পাঠানোর পরে ও এটাতে ভিসা ইন্টারভিউ দিয়ে এখানে চলে আসছে। এক সেমিস্টার শেষ হয়ে গেছে। এখন হচ্ছে কোন ইউনিভার্সিটি কিছু বলে না যে জিআরই সাবমিট করা লাগবে বা কিছু, পরে ও নিজেই হচ্ছে ইন্টারন্যাশনাল অফিসে যায় বলছে যে আমার তো আসলে জিআরই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি পড়াশোনার চাপ খুব বেশি, আমি দিতে পারতেছি না, এটা কি ওয়েভ করা যায় কিনা।
পরে ইন্টারন্যাশনাল অফিসে বলছে ঠিক আছে যাও তোমার এটা ওয়েভ করে দিলাম। কিছু একটা ফর্মালিটিস আছে, অ্যাপ্লাই করছে, মানে একটা মেল টেল দিছে এরকম। সো পরে এটা ইউনিভার্সিটি আর কি ওরা ওয়েভ করে দিছে। সো এই জিনিসটা তোমার কিছু কন্ডিশন থাকতে পারে, অ্যাজ লং অ্যাজ ইউর আইডেন্টিটি ইজ ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তুমি এটা মানে ওইগুলা অনেক কিছু, অনেক কন্ডিশন ইউনিভার্সিটি তোমার দিতে পারে। I-20 ক্লিয়ার, DS-160 সব ইনফরমেশন সুন্দরভাবে ফিল আপ করা। সো ওগুলা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। মানে এটা একটা উদাহরণ। সো এরকম মানুষ সহজে আসতেছে, তাই না? মানে কন্ডিশনাল অফার লেটার থেকে I-20 জেনারেট করে তারপরে চলে আসছে। সো এটা পসিবল আর কি, এটা কোনো ব্যাপার না। আর তোমার কেস যেটা, এটা আরো লাইট কেস, ঠিক আছে? এটা এটা কোনো ব্যাপারই না। জাস্ট খালি তোমার পরীক্ষা শেষ হয়েছে, তুমি তারপরে না তুমি সার্টিফিকেট পাবা, তাই না? আর তুমি তো আজকে চলে যাচ্ছ না। সো তোমার হচ্ছে পরীক্ষা শেষ হবে, সার্টিফিকেট আসবে, তারপরে তুমি সার্টিফিকেট পাঠাবা। এটাতে তো তোমার তো কোনো মানে এখানে লুকোচুরির তো কিছু নাই, যেটা সত্য সেটাই। তোমার যদি কোনো কারণে বাই চান্স জিজ্ঞেস করে, জিজ্ঞেস কোনোদিনও করবে না। তারপরে যদি রিসেন্টলি জিজ্ঞেস করে, যেটা সত্য সেটাই বলবা, যে হ্যাঁ আমার পরীক্ষা শেষ হয়েছে, এখন আমার সার্টিফিকেট এখনো হয় নাই, কারণ রেজাল্ট পাবলিশ হয় নাই। রেজাল্ট পাবলিশ হলে সার্টিফিকেট দিবে, তারপরে আমি এটা সাবমিট করব। কিন্তু আমার যেটা মনে হয় না, যেটা সত্যি বলতে, এই এমবাসি কোনোদিন এটা তোমার জিজ্ঞেস করবে না, এটা শিওর থাকো। আর জিজ্ঞেস করলেও সত্যটা বলবো, দ্যাটস এনাফ। থ্যাংক ইউ ভাইয়া। আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কারো কাইন্ডলি কোনো কোয়েশ্চেন থাকলে একটু জানাবেন। ভাইয়া মনে হচ্ছে আর কারো কোনো কোয়েশ্চেন নেই আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে শেষ করতে পারি নাকি? জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে সময়টা দেওয়ার জন্য ভাইয়া। তো আমরা তাহলে আজকে এখানে শেষ করতে, সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ।